আচ্ছা আচ্ছা, কথা শোনা যায় কিনা বলো তো? জিজ্ঞেস করে নাই। কথা শোনা যাচ্ছে ঠিকঠাক মতো? হ্যাঁ ভাইয়া শোনা যাচ্ছে। জি স্যার, ভাই বেশি খুশি হয়েছে আপনি আসছেন ভাই, আলহামদুলিল্লাহ। হ্যাঁ স্যার, খুব খুশি হয়েছি আপনি আসছেন, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ঠিক আছে, সমস্যা নাই। ভালো লাগলো। আলহামদুলিল্লাহ ভাই, অনেক খুশি হয়েছে ভাই, আপনাকে অনেক মিস করছি। আচ্ছা ঠিক আছে, আমরা পড়াশোনা শুরু করি। তাহলে প্রাণী বৈচিত্র্য ও শ্রেণীবিন্যাস। দেখো, অনেক রকমের প্রাণী আছে আমাদের, অনেক রকমের প্রাণী আছে, অনেক রকমের জীব আছে। এই সমস্ত জীবের মধ্যে যে বিভিন্ন যে বৈচিত্র্য, তারই নাম হচ্ছে কি জীব বৈচিত্র্য। জীব বৈচিত্র্যটাকেই আস্তে আস্তে কি হিসেবে নিয়ে আসা হলো? প্রাণী বৈচিত্র্য হিসেবে নিয়ে আসা হলো। যখন প্রাণী বিজ্ঞানীরা যখন গবেষণা করতেছে, ওনাদের তো আর গাছপালা ভালো লাগে না, হ্যাঁ, তো ওনারা কি বললো যে আচ্ছা ঠিক আছে, জীব বৈচিত্র্য ভালো কথা, কিন্তু আমরা কি বলবো? আমরা বলবো প্রাণী বৈচিত্র্য। আমরা গাছের বৈচিত্র্য নিয়ে আলোচনা করব না, আমরা শুধু প্রাণীর বৈচিত্র্য নিয়ে আলোচনা করব। তো শুরুতে বইয়ের মধ্যে একটু খেয়াল করো যে প্রথমে লিখে আছে যে এ পর্যন্ত কতগুলা ভাস্কুলার উদ্ভিদ পাওয়া গেছে। যদিও উদ্ভিদ বিজ্ঞানের পড়া, কিন্তু জিনিসটা ইম্পর্টেন্ট, হ্যাঁ, যে এ পর্যন্ত 2,70,000 ভাস্কুলার উদ্ভিদ পাওয়া গেছে। ভাস্কুলার উদ্ভিদ মানে কি? ভাস্কুলার টিস্যু ওয়ালা উদ্ভিদ। এখন ভাস্কুলার টিস্যু কি জিনিস ছিল? জাইলেম আর ফ্লোয়েম, তাই না? জাইলেম আর ফ্লোয়েম টিস্যু হচ্ছে ভাস্কুলার টিস্যু বা পরিবহন টিস্যু। ঠিক আছে, এটা ছাড়া এখানে আসলে তেমন কিছু পড়ার নাই। আর বৈচিত্র্য, প্রাণী বৈচিত্র্য কাকে বলে? বৈচিত্র্য জিনিসটা কি? বৈচিত্র্য মানে কি? বিভিন্নতা। হ্যাঁ, এক একজনের বৈশিষ্ট্য এক এক রকম হওয়া, তাই না? তো এখানে তুমি প্রথমে এগুলো কিছুই পড়তে হবে না, মূলত পড়তে হবে হচ্ছে প্রাণী বৈচিত্র্যের প্রকারভেদ। দেখো, এই যে আমাদের মানুষ সবাই কি হোমোসেপিয়েন্স, তাই না? সবাই হচ্ছে হোমোসেপিয়েন্স, কিন্তু এক একজনের বৈশিষ্ট্য এক এক রকম। ওবামা একরকম, এই পাগলাটা একরকম, এই পাগলা আর একরকম, ঠিক আছে? তো এক একজন এক এক রকমের বৈশিষ্ট্যের, কিন্তু সবাই কিন্তু হোমোসেপিয়েন্স। তো এই যে বৈচিত্র্যটা হলো, এই বৈচিত্র্যটা তাহলে কিসের জন্য? এই বৈচিত্র্য তো প্রজাতির কারণে হয় নাই, সবাই তো একই প্রজাতি, হ্যাঁ। তাহলে এটা কিসের জন্য হয়েছে? জিনের বৈচিত্র্যের জন্য। একজনের জিনের সাথে আরেকজনের জিনের কোনো মিল নাই, ঠিক আছে? তো সেই জন্য এটাকে কি বলা হচ্ছে? জিনগত বা অন্তঃপ্রজাতিক। খেয়াল করো, অন্ত, অন্ত আর আন্ত কথাটা খেয়াল করবা। অন্ত মানে কি? কোনো একটা কিছুর ভিতরে। আর আন্ত মানে কি? দুইটা জিনিসের মধ্যে হলে আমরা কি বলি? আন্ত। যেমন আন্তনগর এক্সপ্রেস, দুই সিটির মধ্যে যে ট্রেন চলে সেটা হচ্ছে আন্তনগর। আর এক সিটির মধ্যে যেটা ঘোরাফেরা করে সেটা হচ্ছে অন্তনগর। যেমন এই যে চট্টগ্রাম ভার্সিটিতে যেটা ভার্সিটি শাটল ট্রেন যেটা ঘোরাফেরা করে, সেগুলো হবে কি? অন্ত। তাহলে একই প্রজাতির ভিতরে বৈচিত্র্য, অন্তঃপ্রজাতিক বৈচিত্র্য, কেমন? আচ্ছা, তারপরে এই যে দেখো চাল, আমরা যে বিভিন্ন ধরনের চাল খাই, হ্যাঁ, চাল কিন্তু সব অরাইজা সেটিভা, হ্যাঁ, সব অরাইজা সেটিভা, কিন্তু এক এক প্রকারের চাল এক এক রকমের, হ্যাঁ। তাহলে একই প্রজাতির ভিতরে কি আছে? বৈচিত্র্য আছে। এটার নাম হবে কি? অন্তঃপ্রজাতিক বা জিনগত বৈচিত্র্য। এরপরে আরেকটা আসবে হচ্ছে প্রজাতিগত বৈচিত্র্য। প্রজাতিগত বা আন্তঃপ্রজাতিক, এটা হবে আন্তঃপ্রজাতিক। দেখো, এটা এক ধরনের পাখি, হ্যাঁ, তারপরে আবার এটা আরেক ধরনের পাখি, ঠিক আছে, তারপরে এটা আবার অন্য ধরনের পাখি। সবাই কিন্তু পাখি, পাখি কিন্তু আবার প্রজাতি নয়। পাখি কি? পাখি হচ্ছে শ্রেণী, হ্যাঁ, পাখি হচ্ছে শ্রেণী। এই এক এক পাখি এক এক প্রজাতির। প্রজাতি ভিন্ন হওয়ার কারণে তাদের বৈশিষ্ট্য ভিন্ন, ঠিক আছে? পাখি কিন্তু প্রজাতি নয়, এগুলো আবার মাথায় রাখিও। পাখি হচ্ছে কি? শ্রেণী, হ্যাঁ। আচ্ছা, তারপরে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। দেখা যাচ্ছে একই জিনিস, একই জিনিস একই ভাল্লুক, হ্যাঁ, আমার কি বলে, সাইবেরিয়া অঞ্চলে, বরফ অঞ্চলে যে ভাল্লুক গুলা আছে, এগুলা কি রকমের? এগুলা সাদা। কিন্তু তোমরা চিড়িয়াখানায় গিয়ে যে ভাল্লুক গুলা দেখো, চিড়িয়াখানায় কি কেউ সাদা কালারের ভাল্লুক দেখছিলা বলো তো? না ভাইয়া, দেখছি না ভাইয়া। আমাদের দেশে নাই। আমাদের দেশে নাই সাদাগুলা, তাই না? আচ্ছা, তার মানে এটা কিসের কারণে হয়েছে? বাস্তুতন্ত্রের কারণে, পরিবেশের কারণে। দেখো, এই যে মরুভূমি, মরুভূমিতে কি থাকে? এরকম উট থাকে, তাই না? আচ্ছা, তারপরে আবার সাগরের তলে এরকম অনেক রকমের মাছ থাকে, এগুলো হচ্ছে। আবার এইদিকে এই যে বরফ অঞ্চলে এরকম পেঙ্গুইন থাকে, তাই না? আচ্ছা, তো এগুলা কি ধরনের বৈচিত্র্য? এগুলো হচ্ছে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য বা পরিবেশগত বৈচিত্র্য, ঠিক আছে? আচ্ছা, তো তুমি কি পড়বা? তোমার শুরুর পড়া হচ্ছে যে প্রাণী বৈচিত্র্য তিন প্রকারের, হ্যাঁ, তিন প্রকারের কি কি? জিনগত বৈচিত্র্য, প্রজাতিগত বৈচিত্র্য, আর হচ্ছে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য, কেমন? আচ্ছা, জিনগত বৈচিত্র্য তোমরা জাস্ট পড়বে হচ্ছে সংজ্ঞাটা। মূল জিনিসটা কি?
এবং উদাহরণ। হ্যাঁ, প্রশ্ন কিভাবে করবে যে প্রাণী বৈচিত্র্য কয় প্রকার, হ্যাঁ, অথবা নিচের কোনটি প্রাণী বৈচিত্র্যের প্রকারভেদ বা প্রকারভেদ নয়, অথবা একটা উদাহরণ তুলে দিবে, বলবে যে শ্বেতাঙ্গ মানুষ এবং কৃষ্ণাঙ্গ মানুষ, হ্যাঁ, কি ধরনের বৈচিত্র্যের উদাহরণ। অর্থাৎ এই যে মানুষ একই হোমোসেপিয়েন্স এর মধ্যে কেউ শ্বেতাঙ্গ কেউ কৃষ্ণাঙ্গ, তাহলে এটা কি ধরনের বৈচিত্র্য হলো? এটা জিনগত বা প্রজাতিগত বৈচিত্র্য হলো, ঠিক আছে। বা তোমাকে বলবে যে গরু এবং ছাগলের মধ্যে বৈচিত্র্য, হ্যাঁ, তাহলে এটা কি হবে? এটা হবে প্রজাতিগত, হ্যাঁ, প্রজাতিগত। এক গরু এক প্রজাতি, ছাগল আর এক প্রজাতি, ঠিক আছে। আচ্ছা, অথবা তোমাকে বলবে যে তুন্দ্রা অঞ্চলের শ্বেত ভল্লুক আর আমাদের বনাঞ্চলের কালো ভল্লুক, হ্যাঁ, তো কি ধরনের বৈচিত্র্য? বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। এরকম করে প্রশ্নগুলো হবে। সেজন্য এই যে দেখো, এক লাইনে সংজ্ঞা আর উদাহরণগুলো পড়তে হবে, যে কি কোন একটা নির্দিষ্ট প্রজাতির সদস্যের মধ্যে জিনের উপাদানের বৈচিত্র্যের কারণে যে বৈচিত্র্য দেখা যায় তার নাম হচ্ছে এটা। উদাহরণে যে এগুলো লিখা আছে এগুলো অবশ্যই বুঝে ফেলছো নিশ্চয়ই। আর এটাকে আরো কি নামে ডাকা হচ্ছে? অন্তঃপ্রজাতিক বৈচিত্র্য নামে ডাকা হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তারপর প্রজাতিগত বৈচিত্র্য, এটাকে কি নামে ডাকা হচ্ছে? এই যে লিখা আছে দেখো, আন্তঃপ্রজাতিক বৈচিত্র্য এটা, ঠিক আছে। আর এটাকে বৈচিত্র্যের মৌলিক ধাপ বলা হয়, ঠিক আছে। তারপরে হটস্পট কি জিনিস? হটস্পট হচ্ছে যেই সমস্ত এলাকায় জীব বৈচিত্র্যের পরিমাণ অনেক বেশি, হ্যাঁ, বৈচিত্র্যের পরিমাণ অনেক বেশি, অনেক ধরনের প্রাণী বাস করে। যেমন মনে করো ওই যে দক্ষিণ আমেরিকার অ্যামাজন বন, হ্যাঁ, ওখানে অনেক প্রজাতির প্রাণী বাস করে, ঠিক আছে, তো ওটা একটা হটস্পট বলা হবে। আচ্ছা, তারপরে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্যের সাথে একটু লিখে রাখো, এই খেয়াল করো, এটার সাথে একটু লিখে রাখবা যে এটা কি বৈচিত্র্য? এটাকে পরিবেশগত বৈচিত্র্য বলা হয়, ঠিক আছে। আচ্ছা, যেমন এই যে এটা। আর পাশে দিয়ে তোমরা লিখে রাখো যে কি বলে, সাইবেরিয়া অঞ্চলের বা তুন্দ্রা অঞ্চলের শ্বেত ভল্লুক আর কি বলে আমাদের দেশের কালো ভল্লুক বা বনাঞ্চলের কালো ভল্লুক, হ্যাঁ, এরকম লিখে রাখো। আচ্ছা, এরপর আসো কিছু ইতিহাস, হ্যাঁ, এই যে এখন শ্রেণী বৈচিত্র্য পড়া কিন্তু ছোট, দেখো পড়া ছোট, যে কি প্রাণী বৈচিত্র্য কয় প্রকার, কি কি, কোনটাকে কি নামে ডাকে, এক্সট্রা কি নাম আছে, উদাহরণ সহ পড়া এই, হ্যাঁ। আচ্ছা, তারপরে হচ্ছে কি নিচের প্যারা 1300 কিছু ইতিহাস, যে অ্যারিস্টটলকে কি বলা হয়? প্রাণী বিজ্ঞানের জনক বলা হয়। উনি প্রথম কি করেন? প্রাণীদেরকে ভাগ করার চেষ্টা করেন, হ্যাঁ। মানে ওই সময়ে তো, ওনার সময়ে তো কোনো সেরকম যন্ত্রপাতি ছিল না। ওনারা জাস্ট পর্যবেক্ষণ করছেন, খালি চোখে এদিকে ওদিকে তাকাইছেন, প্রকৃতির দিকে তাকাইছেন আর চিন্তা করছেন, হাই হাই এটা কেমনে হইলো, ঠিক আছে। তো এরকম চিন্তা করতে করতে কিছু বুদ্ধিশুদ্ধি ওনারা বের করছেন, কিন্তু ওনাদের হাতে সেরকম কোনো যন্ত্রপাতি ছিল না, ঠিক আছে। আচ্ছা, তো যাই হোক, সেজন্য ওনারা অত বেশি ডিপে যাইতে পারেন নাই, হ্যাঁ। ওনারা দেখছে যে আচ্ছা, কিছু প্রাণীর গা কাটা গেলে রক্ত বের হয়, আবার কিছু প্রাণীর গা কাটা গেলে বা মারলে তো খুব একটা রক্ত রক্ত দেখা যায় না। উনি একটা তেলাপোকা মারছে, মেরে দেখে কি রে, রক্ত তো বের হইলো না। আবার একটা সময় হয়তো ওনার নিজের গা কেটে গেছে, তখন আবার রক্ত বের হয়েছে, অবাক হয়ে গেছে, হায় হায় কি হইলো। আচ্ছা, মানে কারো রক্ত আছে কারো রক্ত নাই, এরকম চিন্তা করছে, ঠিক আছে। তখন উনি ওটা কি বললো, যে লাল রক্তযুক্ত মেরুদণ্ডী প্রাণীদেরকে কি বলা হবে? এনেইমা। আর লাল রক্তবিহীন অমেরুদণ্ডী প্রাণীদেরকে কি বলা হবে? অ্যানেইমা বলা হবে, হ্যাঁ। এখানে একটু খেয়াল করিও, সত্য মিথ্যার প্রশ্নের মধ্যে যদি আসে যে লাল রক্তবিহীন মেরুদণ্ডী নাকি অমেরুদণ্ডী বলা আছে, সেটা একটু খেয়াল করতে হবে। লাল রক্তবিহীন মেরুদণ্ডী প্রাণীদেরকে অ্যানেইমা বলা হয়। কথাটা ঠিক থাকলো নাকি ভুল হয়েছে বলো তো? ভুল হয়েছে। ভুল হয়েছে, অমেরুদণ্ডী অমেরুদণ্ডী হবে। হ্যাঁ, তো ওই যে লাল দেখছো, তারপরে আবার রক্তবিহীন দেখছো, অ্যানেইমা দেখছো, দেখে তো মনে করছো ও হ্যাঁ এটাই তো ছিল, হ্যাঁ। কিন্তু ওখানে যে অমেরুদণ্ডীর সামনের অটা আছে নাকি নাই, বা এটার ক্ষেত্রে অ্যানেইমার ক্ষেত্রে মেরুদণ্ডীর সামনে অ আছে নাকি অ ছাড়া দিছে, এই জিনিসগুলো একটু খেয়াল করতে হবে, কেমন? আচ্ছা, তাহলে এগুলো পড়লা। তারপরের পাতায় গিয়ে, আর যারা এরকম এনেইমা আছে, হ্যাঁ, ওদেরকে আবার প্রজনন প্রক্রিয়ার উপর ভিত্তি করে ভাগ করা হচ্ছে। যারা ডিম পারে তাদেরকে বলে ডিম্বজ প্রাণী, আর যারা ডাইরেক্ট সন্তান প্রসব করে তাদেরকে বলে হচ্ছে জরায়ুজ প্রাণী। বলে ডিম্বজ প্রাণী কারা কারা আছে, জরায়ুজ প্রাণী কারা আছে, এই জিনিসগুলো পড়বা। আর এখানে একটা কথা লিখে রাখো, অবশ্য ডাইজেস্টেও লিখে আছে, এখানে লিখলে ভালো লাগবে, যে কি এই যে তুমি পড়লা যে যারা সরাসরি সন্তান প্রসব করে তাদেরকে কি বলা হয়? জরায়ুজ প্রাণী। যেমন স্তন্যপায়ী প্রাণীরা, আমরা তো সরাসরি বাচ্চা হিসেবে জন্মগ্রহণ করি, তাই না? আচ্ছা, এখানে লিখে রাখো যে
স্তন্যপায়ী প্রাণী হওয়া সত্ত্বেও ডিম পারে। নাম কি? প্লাটিপাস বা হংসচঞ্চু। স্তন্যপায়ী প্রাণী হওয়া সত্ত্বেও ডিম পারে কোনটা? প্লাটিপাস বা হংসচঞ্চু। হংস মানে হাঁসের যে হংস আছে সেই হংস, হংসচঞ্চু। আচ্ছা পরে বের হবে, এখানে না লিখতে পারলেও সমস্যা নাই, ওটা পরে দিয়ে দেওয়া আছে। আচ্ছা, তো তাহলে এগুলো হচ্ছে ইতিহাসের একটু কথা, যে প্রথম ওনারা কি করতে চাইলেন, শ্রেণীবিন্যাসটা করতে চাইলেন। আচ্ছা, এরপরে যেটা আমরা জানবো শ্রেণীবিন্যাসের ভিত্তি, আমরা যে ভাগ করব। দেখো এই যে এরিস্টটল যে শ্রেণীবিন্যাসটা করছিলেন, আচ্ছা বলো তো এরিস্টটলের ওই শ্রেণীবিন্যাসের ভিত্তি কি ছিল? উনি কিসের উপর ভিত্তি করে ভাগটা করলেন? রক্ত। লাল রক্ত। হ্যাঁ, রক্ত, তাই না? আচ্ছা, তো সেরকম আরো কি কি ভিত্তি আছে যেগুলোর উপরে ভিত্তি করে আমরা প্রাণীদেরকে ভাগ করতে পারবো, ঠিক আছে? তো সেই ভিত্তিগুলা সম্পর্কে আমাদের জানতে হবে, এবং এই অধ্যায় থেকে তোমাদের দুইটা প্রশ্ন আসবে, দুইটা খুবই ইম্পর্টেন্ট একটা অধ্যায়, দুইটা প্রশ্ন আসবে। একটা প্রশ্ন থাকবে এই শুরুর দিকের এই পড়াগুলা থেকে, অর্থাৎ এই যে শ্রেণীবিন্যাসের যে বিভিন্ন ভিত্তি আছে, এই ভিত্তিগুলোর প্রেক্ষিতে আমরা কিভাবে প্রকারভেদ করি এবং সেই প্রকারভেদের উদাহরণ, যেমন এই মুহূর্তে স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ, যে দেহের সংগঠন মাত্রার উপর ভিত্তি করে 4 প্রকারের ক্লাসিফিকেশন আছে। কি? কোষীয় মাত্রার গঠন, কোষ টিস্যু মাত্রার গঠন, টিস্যু অঙ্গ, অঙ্গতন্ত্র, কোনটার মধ্যে কি পাওয়া যায়, হ্যাঁ মানে উদাহরণগুলা তোমাকে পড়তে হবে। তো এই শ্রেণীবিন্যাসের বিভিন্ন ভিত্তি এবং তার প্রকারভেদ ও উদাহরণ, এই টপিক থেকে একটা প্রশ্ন আসবে, আর পর্বের বৈশিষ্ট্যগুলো ওগুলোর থেকে আরেকটা প্রশ্ন আসবে, ঠিক আছে? দুইটা প্রশ্ন পাবা তোমরা এই অধ্যায় থেকে ভর্তি পরীক্ষায়। আচ্ছা, সেগুলো এখন দেখো। প্রথমত তুমি জানবা যে শ্রেণীবিন্যাসের ভিত্তিগুলা কি আছে, ভিত্তিগুলা কি কি আছে, হ্যাঁ সেটা দাগ দিয়ে এখানে একটু ডাইজেস্ট লেখো, এখানে কথাটা লেখা হয় নাই, হ্যাঁ এখানে লিখো যে শ্রেণীবিন্যাসের ভিত্তি ডাইজেস্ট, ডাইজেস্টের মধ্যে সবগুলা ভিত্তি একত্রে দেওয়া আছে, যে মোট কি কি ভিত্তির উপর ভিত্তি করে আমরা শ্রেণীবিন্যাস করি। প্রথমত দেহের আকার, হ্যাঁ আণুবীক্ষণিক, বৃহৎ প্রাণী, এগুলো পড়ার প্রয়োজন নাই, এগুলো কোনো পড়ার মতো জিনিসটা তুমি পড়বে হচ্ছে সংগঠন মাত্রা। সংগঠন মাত্রা জিনিসটা কি? এটা হচ্ছে যে আমার দেহের মধ্যে কি আছে, দেহের মধ্যে কি জাস্ট কিছু কোষ আছে, নাকি অঙ্গ প্রত্যঙ্গ আছে? যেমন আমাদের শরীরে তো বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আছে, আমাদের চোখ আছে, কান আছে, হাত পা আছে, ঠিক আছে? আচ্ছা, আবার কিছু প্রাণী আছে যাদের এত এরকম অঙ্গ প্রত্যঙ্গ নাই। যেমন ধরো একটা কি কি বলে এটার নাম, প্লাটি হেলমিনথেসের এগুলোর নাম কি বলতো? আচ্ছা, যকৃত কৃমি। হ্যাঁ, ধরো যকৃত কৃমি বা ফিতা কৃমি, ওদের কিন্তু এরকম হাত পা নাই, বা চোখ, জিহ্বা, ত্বক, এই সমস্ত জিনিসপত্র নাই। আবার মনে করো হাইড্রা, হাইড্রার কিন্তু এত কিছু নাই, ঠিক আছে? ওদের দেহের মধ্যে তেমন কিছু নাই। হ্যাঁ, আসলে বিষয়টা কিরকম বলা হয়, বর্ণনার সিকোয়েন্সটা, একদম আদিকোষী প্রাণী কোনটা ছিল? অ্যামিবা। হ্যাঁ, যেটা তোমরা জানো যে অ্যামিবা, অ্যামিবা থেকে আস্তে আস্তে পরবর্তীতে ধাপে ধাপে বিভিন্ন স্তরের জীব সৃষ্টি হয়েছে, এরকম করে যেটা বলেন ওনারা। তো সেটার প্রেক্ষিতে যদি চিন্তা করি, যে তাহলে একদম শুরুতে যে প্রাণী ছিল, সেটা ছিল কি? শুধু কোষীয় মাত্রার, ওর গায়ে শুধু কিছু কোষই ছিল, কোষ ছাড়া অন্য কিছু ছিল না, সৃষ্টি হয় নাই তখন। আচ্ছা, তো সেটা বলা হচ্ছে যে প্রথমে হচ্ছে কোষীয় মাত্রার গঠন বিশিষ্ট প্রাণী। তো এই সমস্ত প্রাণীর দেহে শুধুমাত্র কিছু কি থাকে? কিছু কোষ থাকে, কোষ ছাড়া আর কিছু নাই, কোনো অঙ্গ নাই বা কোনো তন্ত্র নাই, সেগুলো কিছু নাই, কোষীয় মাত্রার গঠন। হ্যাঁ, আচ্ছা, তারপরে যেটা আছে কোষ টিস্যু মাত্রার গঠন। কোষ আছে, বেশ কিছু কোষ আছে, পাশাপাশি আহ কোষ মিলে কি সৃষ্টি করতেছে? টিস্যু বা কলা সৃষ্টি করতেছে। কার ক্ষেত্রে? নিডারিয়ার ক্ষেত্রে, ঠিক আছে? নিডারিয়ার ক্ষেত্রে এরকম একাধিক কোষ মিলে টিস্যু সৃষ্টি হচ্ছে, যে আবরণী টিস্যু। এটা হাইড্রার কি বলে, পড়ছো নিশ্চয়ই গত ক্লাসে, যে হাইড্রার যে বহিত্বকের যে প্রাচীরটা, হ্যাঁ ওখানে যে এপিডার্মিসের যে কোষগুলো আছে মিলে বহিত্বক গঠন করে, এপিডার্মিস গঠন করে, ওইটা একটা টিস্যু, তাই না? আচ্ছা, তারপরে আবার কি আছে? টিস্যু অঙ্গ। তাহলে কি কি মাত্রা যাচ্ছে? কোষ মাত্রা, কোষ টিস্যু মাত্রা, তারপরে কি সৃষ্টি হচ্ছে? অঙ্গ, টিস্যু অঙ্গ মাত্রা, তারপরে তুমি পাবা হচ্ছে অঙ্গতন্ত্র মাত্রা। হ্যাঁ, আচ্ছা, তাহলে এই মাত্রার প্রাণী এবং তাদের উদাহরণ, ঠিক আছে? তো এগুলো আমি আর বিস্তারিত ওইদিকে কথা না বলি, মূলত পড়তে হবে হচ্ছে উদাহরণগুলো। হ্যাঁ, দেখো বইয়ের মধ্যে কোষীয় মাত্রার গঠন বিশিষ্ট প্রাণী কোনটা? পরিফেরা পর্বভুক্ত প্রাণীগুলো। কোষ টিস্যু মাত্রার গঠন বিশিষ্ট প্রাণী কোনটা? নিডারিয়া পর্বভুক্ত প্রাণী। টিস্যু অঙ্গ মাত্রার গঠন বিশিষ্ট প্রাণী কোনটা? প্লাটি হেলমিনথেস পর্বের প্রাণী। হ্যাঁ, আর এদের এই যে টিস্যু অঙ্গ, হ্যাঁ কি কি অঙ্গ সৃষ্টি হয়? হ্যাঁ, অত বেশি সুগঠিত অঙ্গ নয়, কেবল অঙ্গ সৃষ্টি হচ্ছে যে কি?
চক্ষু বিন্দু, প্রোবোসিস, জননাঙ্গ ইত্যাদি। হ্যাঁ, প্রোবোসিস হচ্ছে গলবিল, হ্যাঁ, এটা খাদ্য গ্রহণ করার একটা অঙ্গ। তারপরে অঙ্গতন্ত্র মাত্রার গঠন, হ্যাঁ, এটা হচ্ছে কি সর্বপ্রথম আবির্ভূত হয় নেমার্শিয়া পর্বের প্রাণীতে, নেমার্শিয়া পর্বের প্রাণীতে। আর বর্তমানে আমরা কি বলবো যে প্লাটিহেলমিনথেসের পরে যেগুলা পর্ব আছে, হ্যাঁ, প্লাটিহেলমিনথেসের পরে অর্থাৎ নেমাটোডা, অ্যানেলিডা, মলাস্কা, আর্থ্রোপোডা, একাইনোডার্মাটা, প্লাটিহেলমিনথেসের পরে যত পর্ব আছে সবগুলো হচ্ছে কি অঙ্গতন্ত্র মাত্রার গঠন বিশিষ্ট। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই জিনিসটা পড়বা, ইম্পর্টেন্ট কিন্তু এটা খুবই। আচ্ছা, এইটার প্রেক্ষিতে আবার আমি আরেকটা জিনিস বলবো, সেটা হচ্ছে ধরো তোমাকে প্রশ্ন করলো যে নিচের কোন প্রাণীটি কোষ টিস্যু মাত্রার গঠন বিশিষ্ট। অপশনগুলো হচ্ছে স্পঞ্জ, হাইড্রা, গোলকৃমি, ফিতাকৃমি, সুতাকৃমি। বলো তো কোনটা কোষ টিস্যু মাত্রার গঠন বিশিষ্ট? হাইড্রা। হাইড্রা, হ্যাঁ, কারণ কোষ টিস্যু মাত্রা হচ্ছে নিডারিয়া, আর নিডারিয়া পর্বের প্রাণী কোনটা? হাইড্রা। হ্যাঁ, তার মানে খেয়াল করার বিষয় আছে এখানে যে শুধুমাত্র যে পর্বের নামগুলো মুখস্থ করেই আমি শান্তিতে থাকবো, বিষয়টা সেরকম নাও হইতে পারে। হ্যাঁ, তোমাকে ডাইরেক্ট প্রাণীর নাম দিয়ে প্রশ্ন করতে পারে, সেজন্য প্রত্যেক পর্বের অন্তর্ভুক্ত প্রাণী কারা আছে সে বিষয়ে একটা আইডিয়া থাকতে হবে। হ্যাঁ, প্রত্যেক পর্বের প্রাণী কারা সেই উদাহরণগুলাও জানা থাকতে হবে, যাতে তোমাকে যদি বলে যে টিস্যু অঙ্গ মাত্রার গঠন বিশিষ্ট প্রাণী নিচের কোনটা, ওখানে পর্বের নাম প্লাটিহেলমিনথেস না দিয়ে দেওয়া থাকলে যকৃত কৃমি, গোল কৃমি, যোগ, শামুক, তখন যেন তুমি পারো। সেজন্য প্রত্যেক পর্বের উদাহরণগুলা কি কি আছে সেগুলো জানা থাকতে হবে, কেমন? আচ্ছা, তারপরে আসো পরের পাতা, এগুলো জীবন পদ্ধতি পড়ার প্রয়োজন নাই। ক্লিভেজ, ক্লিভেজ জিনিসটা কি? ক্লিভেজ হচ্ছে কি আমাদের ওই শুক্রাণু আর ডিম্বাণু মিলে যে জাইগোট হয়, জাইগোটের মধ্যে যে প্রথম মাইটোসিস বিভাজন প্রক্রিয়ায় কোষের বিভাজন শুরু হয়, সেই জাইগোটের মাইটোসিসের নাম হচ্ছে কি ক্লিভেজ। হ্যাঁ, এখন ক্লিভেজটা কিরকম তলে হচ্ছে? ক্লিভেজটা কি এরকম অরীয় ভাবে হচ্ছে, নাকি আড়াআড়ি ভাবে হচ্ছে, এই যে এখানে আড়াআড়ি ভাবে হচ্ছে, নাকি সর্পিল আকারে হচ্ছে, এরকম ভিত্তিতে হ্যাঁ ক্লিভেজের কিছু প্রকারভেদ আছে। ঠিক আছে, তো সেটা এখানে একটু দেখো যে কি অবস্থা। আচ্ছা, এখানে মেরোব্লাস্টিকটা দেওয়া আছে তাই না? আচ্ছা, সেটা তাহলে একটু দেখো। হ্যাঁ, এই যে ক্লিভেজ সম্পূর্ণরূপে বিভাজিত হচ্ছে নাকি অসম্পূর্ণ রূপে বিভাজিত হচ্ছে। যদি কোষগুলো বিভাজিত হয়ে একেবারে আলাদা হয়ে যায়, যে এই যে উপরের এই ছবিগুলোতে দেখো, কোষ বিভাজন হয়ে দুইটা কোষ একেবারে পরস্পর কি হয়ে গেছে, মানে বিভাজনটা কমপ্লিট। হ্যাঁ, বিভাজনটা কমপ্লিট, এগুলো হচ্ছে কি হলোব্লাস্টিক ক্লিভেজ। আর এই নিচের এটার ক্ষেত্রে খেয়াল করো, হ্যাঁ, যে বিভাজনটা অসম্পূর্ণ, একটু করে বিভাজন হয়েছে, কোষ আলাদা হয়ে যায় নাই। হ্যাঁ, একটু করে বিভাজন হয়েছে কিন্তু কোষ আলাদা হয়ে যায় নাই। হ্যাঁ, এটার নাম হচ্ছে আংশিক ক্লিভেজ বা মেরোব্লাস্টিক ক্লিভেজ, কেমন? আচ্ছা, আচ্ছা, সেটা এখানে দেখো যে যে প্রক্রিয়ায় জাইগোটের মাইটোসিস বিভাজনের মাধ্যমে অনেকগুলা কোষ সৃষ্টি হয়, জাইগোটের সেই মাইটোসিসের নামই হচ্ছে ক্লিভেজ বা সম্ভেদ। ক্লিভেজ সম্পূর্ণ বা হলোব্লাস্টিক, খেয়াল করো, এই যে সম্পূর্ণ বা হলোব্লাস্টিক, যদি পুরাপুরি বিভাজিত হয় তাহলে সেটার নাম কি? হলোব্লাস্টিক। আর যদি আংশিক বিভাজন হয় তাহলে সেটার নাম হচ্ছে মেরোব্লাস্টিক ক্লিভেজ। আচ্ছা, তারপরে এনিম্যাল পোল আর ভেজিটাল পোল কি জিনিস? ডিম্বাণুর যেদিকে কি থাকে, নিউক্লিয়াস থাকে, সেটার নাম হচ্ছে এনিম্যাল পোল, আর যেদিকে কি থাকে, কুসুম থাকে, তার নাম হচ্ছে ভেজিটাল পোল। তাহলে এখানকার এই সংজ্ঞাগুলো প্রথমে পড়বা, তারপরে হচ্ছে এই যে নিচের এই পড়াগুলা পড়তে হবে যে বিভাজন তলের উপর ভিত্তি করে ক্লিভেজের প্রকারভেদ তিন প্রকারের আছে। কি কি? অরীয় ক্লিভেজ, মানে অরীয় আড়াআড়ি ভাবে যদি ভাগ হয়ে যায়। তারপরে দ্বিপার্শ্বীয় ক্লিভেজ, একদম দ্বিপার্শ্বীয় প্রতিসম ভাবে যদি ভাগ হয়। আর একটা হচ্ছে সর্পিল ক্লিভেজ, যদি সর্পিল আকারে ক্লিভেজ হয়। হ্যাঁ, আচ্ছা, তো এগুলোর ক্ষেত্রে উদাহরণগুলো তোমার পড়বা। হ্যাঁ, যে কি অরীয় ক্লিভেজ কাদের হয়? আর্থ্রোপোডা। দ্বিপার্শ্বীয় কাদের হয়? কর্ডাটা। সর্পিল ক্লিভেজ কাদের হয়? অ্যানিলিডা ও মলাস্কাদের ক্ষেত্রে। দেখো, এটা মানে একটু সহজ, একটা মাত্র উদাহরণ। হ্যাঁ, আর এখানে এসে দুইটা উদাহরণ আছে, পড়ে ফেলবে। ইম্পর্টেন্ট কিন্তু ক্লিভেজ, তারপরে সংগঠন মাত্রা, এগুলো ইম্পর্টেন্ট। তারপরে আরেকটা বিষয় এখানে আসবে কি ভ্রূণ স্তর। আচ্ছা, তিনটা ভ্রূণীয় কোষ স্তরের নাম বলো দেখি। এন্ডোডার্ম, মেসোডার্ম এবং এন্ডোডার্ম। এন্ডোডার্ম, মেসোডার্ম আর হচ্ছে এন্ডোডার্ম, তাই না? ঠিক আছে, খুব ভালো কথা। তো এই যে তিনটা ভ্রূণীয় কোষের স্তর, এগুলোর উপর ভিত্তি করেও আমরা প্রাণীদেরকে ভাগ করতে পারি। যেমন আমরা
আমাদের তিনটাই আছে, সেজন্য আমাদেরকে কি বলা হবে, ত্রিভ্রূণস্তরী প্রাণী বা ট্রিপ্লোপ্লাস্টিক অ্যানিমেল। ঠিক আছে, যাদের দুইটা থাকে তাদেরকে কি বলে, ডিপ্লোপ্লাস্টিক প্রাণী। হ্যাঁ, যেমন কি নিডারিয়া, হাইড্রা তোমরা যেটা করছো, ডিপ্লোপ্লাস্টিক। হ্যাঁ, আচ্ছা, তাহলে ডিপ্লোপ্লাস্টিক কোনটা, ট্রিপ্লোপ্লাস্টিক কোনটা, উদাহরণগুলো পড়তে হবে, খেয়াল রাখবা। আচ্ছা, এখানে অবশ্য আরো একটা আছে, সেটা হচ্ছে ইউনিব্লাস্টিক, শুধুমাত্র একটা স্তর থাকে ইউনিব্লাস্টিক। সেটা কোনটা, সেটা হচ্ছে পরিফেরা। হ্যাঁ, সে উদাহরণটা লিখে রাখো। তাহলে তোমাকে যদি জিজ্ঞেস করে যে কয় প্রকার, তুমি দুই প্রকারেরই বলবা, কিন্তু জেনে রাখবা যে ইউনিব্লাস্টিক বলে আরেকটা প্রকার আছে, সেটা হচ্ছে পরিফেরা। ঠিক আছে, আচ্ছা, তাহলে খেয়াল করো, পরিফেরা ইউনিব্লাস্টিক, তারপরে নিডারিয়াটা ডিপ্লোপ্লাস্টিক। আচ্ছা, নিডারিয়ার পরে যা কিছু আছে, হ্যাঁ, নিডারিয়ার পরে যা কিছু আছে সবকিছু হচ্ছে ট্রিপ্লোপ্লাস্টিক বা ত্রিস্তরী প্রাণী। কেমন? আচ্ছা, যেমন এই যে প্লাটিহেলমিনথেস থেকে শুরু করে কর্ডাটা পর্যন্ত সবাই ট্রিপ্লোপ্লাস্টিক। এই যে তিনটা ভ্রূণীয় কোষ স্তর, এটা কে আবিষ্কার করছেন? হ্যাঁ, তিনটা ভ্রূণীয় কোষ স্তর আবিষ্কার করছেন বিজ্ঞানীর নাম H.C. প্যান্ডার। হ্যাঁ, বিজ্ঞানীর নাম কি? H.C. প্যান্ডার। এখানে লেখাটা বোঝা যাচ্ছে কিনা, আচ্ছা আমি একটু লিখে দিই এখানে। এখানে বিজ্ঞানীটার নাম হচ্ছে, এটা নড়াচড়া করে কেন, বিজ্ঞানীর নাম হচ্ছে H.C. প্যান্ডার। নেট প্রবলেম করতেছে নাকি বেশি? একই লোককে কয়েকবার অ্যাডমিট দিলাম। হ্যাঁ, তাহলে এখানে লেখাটা কি, লেখাটা হচ্ছে H.C. প্যান্ডার। কেমন? আচ্ছা, তাহলে এগুলো পড়বা। হ্যাঁ, আর দ্বিস্তরী আর ত্রিস্তরী প্রাণীর মধ্যে পার্থক্য গুলা কি আছে পড়তে হবে। খেয়াল করো, তিনটা ভ্রূণীয় কোষস্তর থেকে অঙ্গ প্রত্যঙ্গ সৃষ্টি হয়। হ্যাঁ, কাজেই এই যে আমরা অঙ্গতন্ত্র মাত্রার গঠন বিশিষ্ট প্রাণী কাদের ক্ষেত্রে পাবো? হ্যাঁ, যাদের হচ্ছে তিনটা ভ্রূণীয় কোষস্তর আছে, তারা ম্যাক্সিমাম কি হবে, অঙ্গতন্ত্র মাত্রা গঠন বিশিষ্ট হবে। তবে কোনগুলা নয়, প্লাটিহেলমিনথেসটা নয়। প্লাটিহেলমিনথেসে হচ্ছে কেবল অঙ্গ সৃষ্টি হবে। হ্যাঁ, ওটা হচ্ছে কি, আহ কি বলে, টিস্যু অঙ্গ মাত্রার। হ্যাঁ, খেয়াল করো, এই যে অঙ্গের শুরু হলো কোথা থেকে, অঙ্গের শুরু হলো যেখানে ত্রিস্তর আছে, তিনটা ভ্রূণীয় কোষস্তর আছে সেখান থেকে। হ্যাঁ, আর তার আগের গুলাতে কিন্তু অঙ্গ ছিল না। হ্যাঁ, যেমন ওই যে তোমরা পড়ছো না, কোষীয় মাত্রার গঠন কে, পরিফেরা, ওটা কি ইউনিব্লাস্টিক। হ্যাঁ, তারপরে কি, কোষ টিস্যু মাত্রার গঠন কে ছিল, নিডারিয়া, ওটা কি ডিপ্লোপ্লাস্টিক। হ্যাঁ, যেহেতু ডিপ্লোপ্লাস্টিক, তিনটা ভ্রূণীয় কোষস্তর নাই, সেজন্যই কোনো সুগঠিত অঙ্গ সৃষ্টি হয় নাই। ঠিক আছে, আচ্ছা, তারপরে পড়ছো যে কি, টিস্যু অঙ্গমাত্রা, এই যে অঙ্গ, অঙ্গ চলে আসলো প্লাটিহেলমিনথেসে, কারণ প্লাটিহেলমিনথেস থেকে পরের সবগুলো হচ্ছে কি ট্রিপ্লোপ্লাস্টিক। তিনটা ভ্রূণীয় কোষস্তর থাকলে সেগুলো থেকে কি সৃষ্টি হয়, অঙ্গ প্রত্যঙ্গ সৃষ্টি হয়। ঠিক আছে, আচ্ছা, তারপরে কি ছিল, আহ অঙ্গতন্ত্র মাত্রা। তো প্লাটিহেলমিনথেসের পরে যা কিছু আছে সবকিছু হচ্ছে মানে অঙ্গতন্ত্র মাত্রা গঠন বিশিষ্ট, এবং সবকিছুতেই তিনটা ভ্রূণীয় কোষস্তর আছে। তো এটা একটা মৌলিক বিষয়। হ্যাঁ, খেয়াল করবা, একটা আরেকটার সাথে লিঙ্ক আছে। হ্যাঁ, আচ্ছা, তো এগুলো পড়লে হবে, কঠিন কিছু না। আমি আর বলতেছি না ওইটা। তো প্রতিসাম্য বা প্রতিসমতা, হ্যাঁ, এটার মধ্যে আকাশে তুমি এক দৃষ্টিতে যে কয়টা তারা গুনতে পারো, হ্যাঁ, তার চেয়ে দুই একটা বেশি করে স্টার চিহ্ন দিও। হ্যাঁ, এটা থেকে এবার প্রশ্ন আসবে। এটা থেকে আসবে, এটা আমরা বলে দিতে পারি যে এটার থেকে আসবে। হ্যাঁ, তবে হ্যাঁ, আশা না আসাটা তো ওনাদের উপরে নির্ভর করে। তবে আমাদেরকে যদি কেউ জিজ্ঞেস করে যে কোনটা আসবে বা কোনটা আসতে পারে, হ্যাঁ, এটাই আসবে সাধারণত। হ্যাঁ, হয়তো অন্য টপিক থেকেও করতে পারে, সেটা অন্য বিষয়, কিন্তু এটার থেকে আসবে বলে আমরা ধরে নিতে পারি। ঠিক আছে, কি সেটা, প্রতিসমতা। প্রতিসমতা জিনিসটা কি, দেহকে সমান অংশে ভাগ করতে পারা। হ্যাঁ, দেহকে সমান অংশে ভাগ করা যায় কিনা সেই বিষয়টার নাম হচ্ছে প্রতিসমতা। যদি একটা সুনির্দিষ্ট তল বরাবর, শুধুমাত্র একটা সুনির্দিষ্ট তল বরাবর সমান দুই ভাগে ভাগ করা যায়, তাহলে তার নাম হবে দ্বিপার্শ্বীয় প্রতিসম। যেমন আমরা মানুষ, আমাদেরকে যদি এই দুই চোখের মাঝখানে, নাকের একদম মাঝখানে যে সেপ্টাম আছে, এই সেপ্টাম বরাবর প্লাস সামনের যে দাঁত আছে
সামনের একেবারে সামনের দুইটা ইনসিসর দাঁতের মাঝখানে যে ফাঁকা, এই বরাবর যদি চালাই দেওয়া হয়, চাকু চালাই দেওয়া হয়, তাহলে আমরা কি হব, দ্বিপার্শ্বীয় প্রতিসম হয়ে যাব। ঠিক আছে, কিন্তু আমাদেরকে অন্য দিক দিয়ে কাটলে আমরা দ্বিপার্শ্বীয় প্রতিসম হব না, অংশ দুইটা সমান হবে না, একদিকে বেশি পড়বে একদিকে কম পড়বে। ঠিক আছে, আচ্ছা। তো তারপরে অরীয় প্রতিসমতা। অরীয় প্রতিসমতা জিনিসটা কি, এটাকে তুমি লম্বালম্বি ভাবে যে কোনো তল বরাবর ভাগ করলেই এটা দ্বিপার্শ্বীয় প্রতিসম হবে, দেহের গঠনটাই ওই রকম। হ্যাঁ, তবে লম্বালম্বি ভাবে করতে হবে। হ্যাঁ, লম্বালম্বি ভাবে যে কোনো তল বরাবর তুমি যদি ভাগ করো, এটা সমান দুই ভাগে ভাগ হয়ে যাবে, এর নাম হচ্ছে অরীয় প্রতিসমতা। ঠিক আছে, আবার অরীয়র মধ্যে আবার দ্বি-অরীয় প্রতিসমতা আছে। হ্যাঁ, সেটার ক্ষেত্রে বিষয়টা কি রকম, সেটার ক্ষেত্রে বিষয়টা হচ্ছে এট এ টাইম দুইটা তল বরাবর কি করা যাবে, সমান দুই অংশে ভাগ করা যাবে। ঠিক আছে, আচ্ছা। আরেকটা হচ্ছে কি গোলীয় প্রতিসমতা। গোলীয় প্রতিসমতার ক্ষেত্রে কি হয়, প্রাণীটা গোলক আকৃতির। হ্যাঁ, এবং আমরা জানি যে গোলক বা বৃত্তাকার জিনিসের একটা কি থাকে, কেন্দ্র থাকে, তাই না, একটা কেন্দ্র থাকে। হ্যাঁ, এবং কেন্দ্র বরাবর অতিক্রমকারী রেখাকে, আচ্ছা বলতো, বৃত্তের কেন্দ্র বরাবর অতিক্রমকারী রেখাকে কি বলা হয়? ব্যাস বলা হয়। হ্যাঁ, যে যেটা কেন্দ্র দিয়ে যাচ্ছে তারই নাম হচ্ছে কি, ব্যাস, তাই না? আচ্ছা, তো সেটাই এখানে একটা বিষয় আসবে যে কি, এর কেন্দ্র বরাবর যদি একটা রেখা কল্পনা করা হয়, কেন্দ্র বরাবর যদি একটা রেখা কল্পনা করা হয়, হ্যাঁ, তাহলে সেই রেখার দিয়ে এটা সমান দুই ভাগে ভাগ হবে। ঠিক আছে, আচ্ছা, মানে ব্যাস বরাবর এরা সমান দুই ভাগে ভাগ হয়। সে তো এটাকে কি বলা হয়, গোলীয় প্রতিসমতা। ঠিক আছে, গোলীয় প্রতিসমতা বলে। আচ্ছা, আর আরেকটা হচ্ছে কি, এটাকে কোনো ভাগেই ভাগ করা যাবে না, এবড়ো থেবড়ো দেহ, এই যে দেখো এরকম এবড়ো থেবড়ো দেহ, এটাকে কোনো সমান ভাগে ভাগ করা যাবে না। তুমি যেদিক দিয়ে চেষ্টা করো না কেন সমান দুই ভাগ করতে পারবা না, সেটা নাম হচ্ছে কি অপ্রতিসমতা। এগুলোর উদাহরণগুলো তোমাকে মনে রাখতে হবে। হ্যাঁ, উদাহরণগুলো পড়তে হবে, মোস্ট ইম্পর্টেন্ট এইবারের জন্য। হ্যাঁ, যে গোলীয় প্রতিসম প্রাণী কি আছে, হ্যাঁ, ভলভক্স, রেডিওলারিয়া, হেলিওজোয়া। হ্যাঁ, পুরো নাম না পড়লেও চলবে, তুমি জাস্ট পড়বা কি ভলভক্স, রেডিওলারিয়া, হেলিওজোয়া। হ্যাঁ, ভলভক্স, রেডিওলারিয়া, হেলিওজোয়া। যেমন এগুলো কি, এগুলো হচ্ছে গোলীয় প্রতিসম প্রাণী। ঠিক আছে, আচ্ছা। তারপরে অরীয় প্রতিসম। অরীয় প্রতিসম কোনগুলা, ওই নিডারিয়া পর্বের যেগুলো আছে সেগুলো অরীয় প্রতিসম, যেমন হাইড্রা, জেলিফিশ, সি অ্যানিমন। এবং এগুলোর ইংরেজি নাম সহ লাগবে। হাইড্রা, জেলিফিশ নাম কি, অরেলিয়া। সি অ্যানিমন নাম কি, মেট্রিডিয়াম। হ্যাঁ, তাহলে হাইড্রা, জেলিফিশ, সি অ্যানিমন বা হাইড্রা, অরেলিয়া, মেট্রিডিয়াম। ঠিক আছে, এগুলো কি অরীয় প্রতিসম। তারপরে দ্বি অরীয় প্রতিসম কোনটা, দ্বি অরীয় প্রতিসম হচ্ছে টিনোফোরা পর্বের প্রাণী। টিনোফোরা পর্বের প্রাণী, যেমন হচ্ছে উদাহরণ কি, সিলোপ্লানা। এটা হচ্ছে টিনোফোরা হচ্ছে পর্বের নাম, সিলোপ্লানা হচ্ছে জেনাসের নাম। হ্যাঁ, টিনোফোরা পর্বের অন্তর্ভুক্ত সিলোপ্লানা, এটা হচ্ছে কি দ্বিঅরীয়। আরো একটা আছে, তোমরা একটু লিখে নাও। আর একটা হচ্ছে অ্যানথোজোয়া। অ্যানথোজোয়া পর্বের প্রাণী। হ্যাঁ, যে কি কি, টিনোফোরা আর অ্যানথোজোয়া পর্বের প্রাণীগুলো হচ্ছে দ্বিঅরীয় প্রতিসম। কেমন? আচ্ছা, তারপরে দ্বিপার্শ্বীয় প্রতিসম, প্রজাপতি, ব্যাঙ, মানুষ। হ্যাঁ, দ্বিপার্শ্বীয়, এগুলো একটু চিন্তা করলেই বোঝা যায় যে প্রজাপতি সমান দুই ভাগে ভাগ করা যাচ্ছে, ব্যাঙ সমান দুই ভাগে ভাগ করা যায়, আমরা মানুষ আমাদেরকে সমান দুই ভাগে ভাগ করা যায়। হ্যাঁ, এগুলো একটু করে চিন্তা করলেই, মনের মধ্যে চিন্তা করলেই কিন্তু বিষয়গুলো ভেসে ওঠে। আচ্ছা, তো এখানে তুমি প্রজাতি, এটার নাম কি, প্রজাপতি। প্রজাপতির বৈজ্ঞানিক নামটা একটু পড়বা, যে কি, পিয়েরিস ব্রাসিকি। আচ্ছা, তারপরে অপ্রতিসম। অপ্রতিসম কোনটা আছে, স্পঞ্জ, আপেল শামুক। আপেল শামুকের বৈজ্ঞানিক নাম, স্পঞ্জের বৈজ্ঞানিক নাম, এগুলো লাগবে। ঠিক আছে, আচ্ছা। তাহলে এই প্রতিসমতা, হ্যাঁ, এগুলো একটু ভালো করে পড়তে হবে। গোলীয় প্রতিসম কি কি আছে, ভলভক্স, রেডিওলারিয়া, হেলিওজোয়া। অরীয় প্রতিসম কি আছে, নিডারিয়া গুলা, হাইড্রা, জেলিফিশ, সি অ্যানিমন। জেলিফিশের নাম কি ছিল, অরেলিয়া। সি অ্যানিমনের নাম কি ছিল, মেট্রিডিয়াম। দ্বিঅরীয় প্রতিসম কোনটা, কি বলে, টিনোফোরা ও অ্যানথোজোয়া পর্বের প্রাণী। টিনোফোরা পর্বের একটা জেনাসের নাম দেওয়া আছে কি, সিলোপ্লানা। দ্বিপার্শ্বীয় প্রতিসম কোনগুলা, আমরা চিন্তা করে যেগুলা দেখতে পাচ্ছি, যে প্রজাপতি, ব্যাঙ, মানুষ, এগুলা। প্রজাপতির নাম কি, পিয়েরিস ব্রাসিকি। হ্যাঁ, আচ্ছা। অপ্রতিসম কোনটা আছে, স্পঞ্জ, আপেল শামুক। আপেল শামুকের নাম কি, পিলা গ্লোবোসা। স্পঞ্জের নাম কি, ক্লিওনা সিলেটা। হ্যাঁ, আচ্ছা, এরকম।
তারপরে খণ্ডকায়ন, এটাও ইম্পর্টেন্ট, এটাও ইম্পর্টেন্ট যে কি দেহটা খণ্ড খণ্ড বিশিষ্ট হয়। হ্যাঁ, খণ্ডগুলা সমান আকৃতির নাকি অসমান সেটার বেসিসে প্রকারভেদ হচ্ছে যে সমখণ্ডকায়ন, অসমখণ্ডকায়ন। আচ্ছা, সমখণ্ডকায়ন কি? কেঁচো। কেঁচো দেখছো নিশ্চয়ই সবাই, বিশেষ করে ছেলেরা। ছেলেরা ওই যে মাঠে যখন খেলাধুলা করে বা এটা সেটা করে, কেঁচো টেচো দেখা যায়। আর মেয়েরা তো কেঁচো দেখলে একটু দূরে সরে যায় স্বাভাবিকভাবেই। তো সেই জন্য কেঁচোর গায়ে যে খণ্ডকায়ন আছে এটা মেয়েরা খেয়াল করছে কিনা জানি না। হ্যাঁ, তবে ছেলেদের খেয়াল করার কথা। ঠিক আছে, আচ্ছা যাই হোক। তো ওই কেঁচোর গায়ের যে খণ্ডগুলা কিন্তু কি সমান। হ্যাঁ, মানে প্রত্যেক খণ্ডগুলা একই রকম সমান সমান খণ্ড থাকে, সেজন্য এটাকে কি বলে? সমখণ্ডকায়ন। আবার ধরো ঘাস ফড়িং পড়ো যে তোমরা, হ্যাঁ, বা তেলাপোকা নিয়ে যে প্র্যাকটিক্যাল করছো, তো দেখো এক একটা খণ্ড এক এক সমান, মানে সাইজে ঠিক নাই, সাইজে মিল নাই, একটা বড় একটা ছোট এরকম, সেটাকে কি বলবে? অসমখণ্ডকায়ন। তো এটা হচ্ছে খণ্ডকায়নের একটা প্রকারভেদ। খণ্ডকায়নের ভিত্তিতে আর একটা প্রকারভেদ আছে। হ্যাঁ, আর একটা প্রকারভেদ কি আছে? বাহ্যিক খণ্ডকায়ন, অভ্যন্তরীণ খণ্ডকায়ন, আর একটা হচ্ছে প্রকৃত খণ্ডকায়ন। খেয়াল করো, বাহ্যিক, অভ্যন্তরীণ, প্রকৃত। কিছু প্রাণী আছে শুধু বাইরে থেকেই খণ্ড অবস্থিত, বাহিরে দেহ আবরণের মধ্যেই খণ্ড, ভিতরের যে অঙ্গ প্রত্যঙ্গ আছে সেগুলোর মধ্যে কোনো খণ্ড নাই। হ্যাঁ, তাহলে এগুলাকে বলবে হচ্ছে বহিঃখণ্ডকায়নওয়ালা প্রাণী। যেমন আর্থ্রোপোডা পর্বের, হ্যাঁ, আর্থ্রোপোডা পর্বের যে খণ্ডকায়ন এটা হচ্ছে বাহ্যিক খণ্ডকায়ন, ওদের অভ্যন্তরীণ অঙ্গের মধ্যে খণ্ড নাই। ঠিক আছে, আচ্ছা। তারপরে অভ্যন্তরীণ খণ্ডকায়ন। হ্যাঁ, অভ্যন্তরীণ খণ্ডকায়ন মানে বাহিরে খণ্ডকায়ন নাই কিন্তু দেহের ভিতরে খণ্ডকায়ন আছে। যেমন আমরা মানুষের মধ্যে কি আছে? অভ্যন্তরীণ খণ্ডকায়ন আছে। আমাদের তো বাহিরের দেহ এরকম খণ্ড খণ্ড নয়, কিন্তু আমাদেরকে কেটে দেহের মাঝখান থেকে মেরুদণ্ডটা যদি বের করা হয়, হ্যাঁ, সেই মেরুদণ্ডটা দেখো তো কি অবস্থা? মেরুদণ্ডটা খণ্ডিত, 33টা ছোট ছোট অস্থিখণ্ড দিয়ে গঠিত। এবং সেই অস্থিগুলার নাম কি বলো দেখি? মেরুদণ্ডের অস্থিগুলার নাম কি? ভাইয়া জানি না। জানে না কে রে? সার্ভাইকাল তো যে আরেকজন বলতেছে সার্ভাইকাল, তারপরে থোরাসিক, আরো কত কি। আচ্ছা, জানো না যে একটু পিঠে হাত দিয়ে দেখো মেরুদণ্ডটা আছে নাকি নাই? হ্যাঁ, থাকার কথা নিশ্চয়ই। আচ্ছা, যাই হোক। হ্যাঁ, তাহলে কি জানো, এটা হচ্ছে কি বাহ্যিক খণ্ডকায়ন, অভ্যন্তরীণ খণ্ডকায়ন। আবার কিছু প্রাণী আছে যাদের বাহ্যিক খণ্ডকায়নও আছে, অভ্যন্তরীণ খণ্ডকায়নও আছে, ওটাকে আমরা বলবো হচ্ছে প্রকৃত খণ্ডকায়ন। হ্যাঁ, সেটা হচ্ছে কেঁচো। এটা ডাইজেস্টে দেওয়া আছে, কেমন, চিন্তা করার কিছু নাই। এই যে দেখো এখানে প্লাস ডি লেখা আছে। তো তো এই বিষয়টা, এই আলোচনাটা ডাইজেস্টে পাবা, ডাইজেস্ট থেকে যোগ করতে হবে এটা। ঠিক আছে, আচ্ছা। তারপরে হচ্ছে অঞ্চলায়ন বা ট্যাগমাটাইজেশন। হ্যাঁ, অঞ্চলায়ন মানে হচ্ছে দেহ কিছু অঞ্চলে ভাগ করা যাবে। যেমন এই যে তোমরা ঘাসফড়িং যেটা পড়ো, যে কি দেহটা মস্তক, বক্ষ, উদর এরকম অঞ্চলে ভাগ করা থাকে না? যে মস্তক একটা অংশ, উদর একটা অংশ, বক্ষ আর একটা অঞ্চল। হ্যাঁ, তো এই অঞ্চলগুলাকে কি বলে? ট্যাগমাটা বলে। হ্যাঁ, আর এই অঞ্চলায়নের নাম কি? ট্যাগমাটাইজেশন। হ্যাঁ, এই নামগুলাই একটু খেয়াল করবে, আর কিছু না। আর এই যে এখানে যে অনেক কিছু আছে এগুলো কিছু পড়তে হবে না। হ্যাঁ, খুব ভালো জিনিস। আচ্ছা, এই যে আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা, হ্যাঁ, সেটা হচ্ছে সিলম। হ্যাঁ, সিলম আর প্রতিসমতা সাধারণত এই দুটা থেকেই ঘুরে ফিরে আসে। হ্যাঁ, তো এবার প্রতিসমতাটা আসার সম্ভাবনা বেশি। হ্যাঁ, আচ্ছা। তো সিলমের ক্ষেত্রে আব্দুল্লাহ আল মামুন হ্যান্ড রেজ করলা কেন বলতো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দ্বিঅরীয় প্রতিসাম্যকে কি অরীয় প্রতিসাম্য বলা যাবে? দ্বিঅরীয় প্রতিসম, আচ্ছা, ওটাও একদম না, এটাকে বলা যাবে না। হ্যাঁ, এটাকে বলা যাবে না, দুটো একটু আলাদা। হ্যাঁ, কেন আলাদা? সেটা হচ্ছে অরীয় প্রতিসমর ক্ষেত্রে কথাটা হচ্ছে একটা নির্দিষ্ট সময়ে যে কোনো তল বরাবর তুমি সমান দুই ভাগ করতে পারবা, কিন্তু দ্বিঅরীয়র ক্ষেত্রে তল এট এ টাইম দুইটা আছে। হ্যাঁ, তল এট এ টাইম দুইটা তল বরাবর এটাকে সমান 4 ভাগে ভাগ করা যাবে। তো অরীয়র ক্ষেত্রে সিউলোপ্লানাটা কি? সিউলোপ্লানা সিলোপ্লানা এটা একটা প্রাণীর নাম, এটা একটা প্রাণীর জেনাসের নাম, জেনাস। ওই প্রাণী আমিও দেখি নাই, তুমিও দেখো নাই, বাংলাদেশের কেউ দেখছে বলে মনে হয় না। আচ্ছা, যাই হোক, এগুলা কথা ইনশাল্লাহ পরে ক্লাসের শেষের দিকে। আচ্ছা, তারপরে সিলম। হ্যাঁ, সিলম জিনিসটা কি? সিলম হচ্ছে
দেহ গহ্বর। হ্যাঁ, তোমাদের সিলম সম্পর্কে খুব একটা অনেকের আইডিয়া কম। চিন্তা করো যে আচ্ছা তা সিলম বোধহয় পাকস্থলীর মধ্যে যে গহ্বরটা সেটা, অনেকে আরো অন্যরকম চিন্তা করো। ক্লিয়ার ধারণাটা নিয়ে নাও সিলম কোনটা। মনে করো তোমরাই আমাকে খুন করছো, হ্যাঁ, তোমাদের মধ্যে কেউ আমাকে খুন করছে, হ্যাঁ, খুন করছে, তো এখন তো ধরা পড়বে, হ্যাঁ, এখন উপায় কি? এত বড় একটা মানুষ মেরে ফেলছে, হ্যাঁ, লাশটা তো গায়েব করতে হবে, হ্যাঁ, এখন লাশ গায়েব করার জন্য কি করা যায়? হ্যাঁ, বুদ্ধি আসলো যে কি নদীর পানিতে কর্ণফুলীতে নিয়ে গিয়ে ফেলে দিই, হ্যাঁ, তো এখন কর্ণফুলীতে নিয়ে গিয়ে ফেলে দিবে, যাইতে যাইতে আবার মনে হয়েছে যে আচ্ছা মানুষের লাশ তো কিছুক্ষণ পরে ভেসে ওঠে, হ্যাঁ, কোনো এক ক্লাসে শিখছিলাম ওই পাকস্থলীর মধ্যে গ্যাস থাকে, পরিপাক নালীর মধ্যে গ্যাস থাকে, এই গ্যাস থাকার কারণে একটা পর্যায়ে গিয়ে ফুলে উঠবে, হ্যাঁ, বা কোনো একটা টিভি সিরিয়াল দেখছিলাম যেখানে লাশ গায়েব করার জন্য কি করছিল, পেট কেটে নাড়ি ভুড়ি বের করে পেটের মধ্যে পাথর ঢুকায় সেলাই করে ফেলে দিছিল, তাহলে আর লাশটা ভাসে নাই পানির থেকে। তো তুমি কি করলা? আবার একেবারে পেটটা কেটে ভিতরে নাড়ি ভুড়ি সব বের করে ফেলছো, হ্যাঁ, ফেলে দিছো নাড়ি ভুড়ি, হ্যাঁ, আচ্ছা, নাড়ি ভুড়ি বের করে ফেলার পরে এখন আমার পেটের মধ্যে যে ফাঁকাটা, যে ফাঁকাটার মধ্যে তুমি কি ঢুকাবা? পাথর ঢুকাবা, ইট পাথর ঢুকাবা, ঢুকায় আবার লাশটা ফেলে দিবা, এই ফাঁকাটার নাম হচ্ছে সিলম। ঠিক আছে? নারী ভুঁড়ির মধ্যে যে ফাঁকা সেগুলোর নাম সিলম না। সিলম কোনটা? যে গহ্বরের মধ্যে, দেহের মধ্যে যে চেম্বারের মধ্যে নারী ভুঁড়ি গুলা আছে, যকৃত আছে, কিডনি আছে, অঙ্গ প্রত্যঙ্গ গুলা যে গহ্বরটার মধ্যে আছে তার নাম হচ্ছে সিলম। হ্যাঁ, তুমি নারী ভুঁড়ি অঙ্গ প্রত্যঙ্গ সব বের করে দিলে ওইখানে ভিতরে যে ফাঁকাটা হইলো ওই ফাঁকাটার নাম হচ্ছে কি সিলম। সিলম কোনটা আইডিয়াটা বুঝা গেছে কিনা একটু বলো তো? জি ভাইয়া বুঝা গেছে। হ্যাঁ ভাইয়া, পানির মতো। পানির মতো না? এখন আমাকে খুন করবা কিনা বলো তো? অবুক ভাইয়া কেমনে? ভাইয়া 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 কোন করলে এত বড় বডি কিভাবে করবো, কিভাবে ট্রান্সফার করবো? আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আচ্ছা, যাই হোক, তাহলে এই সিলম, হ্যাঁ, তাহলে সিলম জিনিসটা সম্পর্কে আমরা পড়বো। তো প্রথমে সিলমের সংজ্ঞাটা খেয়াল করবো যে কি সিলম সাধারণত ত্রিস্তরী প্রাণীদের ক্ষেত্রে হবে, হ্যাঁ, ত্রিস্তরী প্রাণীদের ক্ষেত্রে হবে। এবং সিলম শুধু ফাঁকা থাকলেই হবে না, এই গহ্বরের একটা পর্দা থাকতে হবে, একটা পাতলা পর্দা দ্বারা পরিবেষ্টিত থাকে সিলমটা। ঠিক আছে? সেই পর্দাটার নাম কি? পর্দাটার নাম হচ্ছে পেরিটোনিয়াম। তো সিলম বললে দুইটা জিনিস থাকতে হবে, একটা হচ্ছে ফাঁকা, সেই ফাঁকাকে বেষ্টন করে একটা পর্দা, পর্দার নাম হচ্ছে পেরিটোনিয়াম। ঠিক আছে? এই দুইটা জিনিসের উপর ভিত্তি করে প্রকারভেদটা করা হচ্ছে যে কি একটা হচ্ছে অ্যাসিলোমেট, যাদের সিলোম নাই তাদেরকে কি বলা হচ্ছে? অ্যাসিলোমেট। কথাটার অর্থ কি? ল্যাটিনে কথাটার অর্থ হচ্ছে নাই, না বুঝায়, তাই না? আচ্ছা, তো এই অ্যাসিলোমেট মানে হচ্ছে দেহের মধ্যে কোনো গহ্বরই নাই, হ্যাঁ, সিলোমই নাই, গহ্বরও নাই, গহ্বরের আবরণ তো থাকার প্রশ্নই উঠে না। হ্যাঁ, আচ্ছা, তাহলে ওই যে ফাঁকাটা তাহলে কি দিয়ে ভরানো থাকে? ফাঁকাটা ভরানো থাকে প্যারেনকাইমা বা মেসেনকাইম নামক টিস্যু দিয়ে ফাঁকাটা পূর্ণ করা থাকে। ঠিক আছে? আচ্ছা, আর হচ্ছে এগুলার উদাহরণ পড়তে হবে। উদাহরণ যে অ্যাসিলোমেট বা সিলোমবিহীন প্রাণী কারা? অ্যাসিলোমেট বা সিলোমবিহীন প্রাণী কারা আছে? হ্যাঁ, অনেকগুলো আছে। তোমরা মনে রাখবা পিএনসিসি, পিজি। হ্যাঁ, ওই যে কলেজে স্কাউটের একটা ইয়ে আছে না, বিএনসিসি, সেই বিএনসিসি থেকে মনে রাখবা পিএনসিসি। হ্যাঁ, যে পিএনসিসি, পিজি। হ্যাঁ, আচ্ছা, পি দিয়ে কি? পরিফেরা। দেখো এই যে উদাহরণগুলো খেয়াল করো, পি দিয়ে হচ্ছে পরিফেরা, হ্যাঁ, তারপরে এন দিয়ে কি? এন দিয়ে নেমারশিয়া। নেমারশিয়াটা এখানে তোমাদের বইয়ে লিখে নাই, এই যে পাশে লিখে দেওয়া আছে নেমারশিয়া। ঠিক আছে? আচ্ছা, আরেকটা সি দিয়ে কি? নিডারিয়া। হ্যাঁ, আরেকটা সি দিয়ে কি? টিনোফোরা। টিনোফোরার নামের আগে সি আছে, কেমন? আচ্ছা, আর পি দিয়ে কি? পি দিয়ে হচ্ছে প্লাটিহেলমিনথেস। আর জি দিয়ে কি? জি দিয়ে ন্যাথোস্টোমুলিডা। এই যে দেখো পাশে লিখা আছে, নামগুলা একটু আমার সাথে উচ্চারণ করো, হ্যাঁ, কারণ নামগুলা একটু কঠিন তো, বা ল্যাটিন নাম, হ্যাঁ, উচ্চারণ যদি ঠিক সহজ হয়ে যায়, হ্যাঁ, তাহলে পড়াও সহজ হয়ে যাবে। হ্যাঁ, এটার নাম কি? এটা হচ্ছে ন্যাথোস্টোমুলিডা। হ্যাঁ, সামনে জি আছে কিন্তু জি এর উচ্চারণ উজ্জ্ব থাকবে। এটা কি? এটা হচ্ছে ন্যাথোস্টোমুলিডা। তারপরে এটা কি? এটা হচ্ছে নেমারশিয়া। আচ্ছা, এটা কি? টিনোফোরা। হ্যাঁ, তাহলে পিএনসিসি, পিজি, পরিফেরা, নেমারশিয়া, নিডারিয়া, টিনোফোরা, প্লাটিহেলমিনথেস, ন্যাথোস্টোমুলিডা। এগুলো কি? এগুলো অ্যাসিলোমেট বা সিলমবিহীন প্রাণী। আচ্ছা, সিলমবিহীন যে, তাহলে ফাঁকাটার মধ্যে কি থাকে? ফাঁকাটার মধ্যে প্যারেনকাইমা কোষ থাকে বা প্যারেনকাইমা টিস্যু থাকে। ঠিক আছে? আচ্ছা, তারপরে সিউডোসিলোমেট বা অপ্রকৃত সিলোমেট বা
ভ্রান্ত সিলম বিশিষ্ট বা নকল সিলম বিশিষ্ট এরকম যে কোনো নাম দিয়ে তোমাকে প্রশ্ন করতে পারে, ঠিক আছে, যে সিউডোসিলমেট প্রাণী কোনটা অথবা সিলমবিহীন প্রাণী কোনটা এগুলা জিজ্ঞেস করতে পারে। আচ্ছা, এটার ক্ষেত্রে কিভাবে মনে রাখবা, যে র্যাঙ্ক ই, হ্যাঁ র্যাঙ্ক ই, আর দিয়ে কি রোটিফেরা, এই যে দেখো লিখে আছে রোটিফেরা, এ দিয়ে কি একান্থোসেফালা, এটা আবার তোমাদের বইয়ে লিখা নাই, লিখে রাখবা একান্থোসেফালা, এ সি এ এন, একান টিএইচও থো সেফালা, হ্যাঁ একান্থোসেফালা, আচ্ছা। তারপরে এন দিয়ে কি, এন দিয়ে হচ্ছে নেমাটোডা, এই যে নেমাটোডা। তারপরে কে দিয়ে কি, কাইনোরিঙ্কা, এটার নাম কি বলো, কাইনোরিঙ্কা, হ্যাঁ এটা হচ্ছে কাইনোরিঙ্কা। আচ্ছা, তারপরে ই দিয়ে কি, এন্টোপ্রোক্টা, হ্যাঁ এন্টোপ্রোক্টা। জাস্ট উচ্চারণ গুলা যদি করতে পারো তাহলেই দেখবা সোজা লাগতেছে, আর কিছু না। এটা কি, এটা হচ্ছে এন্টোপ্রোক্টা, হ্যাঁ এটা বিষয়টা কি, এটা তো কঠিন কিছু না। তোমরা যে ক্রিকেট খেলা দেখো, ওই ক্রিকেট খেলা শেষে যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মনে করো কি বলে, ডেভিড লয়েড পুরস্কার বিতরণী অনুষ্ঠান পরিচালনা করতেছে, বাংলাদেশ আর ইন্ডিয়ার খেলা হয়েছে, হ্যাঁ তো বাংলাদেশ আর ইন্ডিয়ার খেলা হয়েছে, ম্যান অফ দা ম্যাচ হচ্ছে সচিন টেন্ডুলকার, হ্যাঁ তো এখন ডেভিড লয়েড কি সচিন টেন্ডুলকার উচ্চারণ করতে পারবে? ও কিন্তু উচ্চারণ করে এটা সচিন টেন্ডুলকার কিছু একটা উচ্চারণ করে, হ্যাঁ বা সাকিব আল হাসান কখনো সাকিব আল হাসান বলতে পারে না, মানে কি বলবে, শাকিব আল হাসান, এই টাইপের কিছু একটা বলবে, তাই না? মানে আমাদের নামগুলা ওদের জন্য কি কঠিন, আবার ওদের নামগুলা আমাদের জন্য কঠিন, কারণ ভাষাটা বিদেশি, হ্যাঁ তো এগুলা জাস্ট নাম, এগুলা নাম, হ্যাঁ এগুলা কঠিন কিছু না, এগুলা নাম, তুমি নাম শিখো, হ্যাঁ এই জিনিসগুলার নাম যদি এগুলা না দিয়ে যদি বলা হয়তো গরু, ছাগল, শাপলা, ডালিয়া, গোলাপ, জবা, তাহলে কিন্তু সোজা লাগতো, হ্যাঁ জাস্ট এটার নামটা বিদেশি ভাষার, সেজন্য কঠিন কঠিন লাগতেছে, কিছুই না, এগুলো জাস্ট নাম, প্রাণীর নাম, পর্বের নাম, ঠিক আছে। আচ্ছা, তারপরে ইউসিলোমেট কারা আছে, ইউসিলোমেট হচ্ছে এই যে আমাদের মলাস্কা থেকে শুরু করে উপরের দিকের যে পর্বগুলো আছে সবগুলো হচ্ছে ইউসিলোমেট, ঠিক আছে। আচ্ছা, তো এগুলো পড়বা। আচ্ছা, এখানে কিন্তু ওই যে আরেক ধরনের প্রশ্ন আছে, হ্যাঁ বলো তো, যদি আমরা জিজ্ঞেস করতে চাই যে নিচের কোন প্রাণীটি সিউডোসিলোমেট, হ্যাঁ নিচের কোন প্রাণীটি সিউডোসিলোমেট, অপশন হচ্ছে হাইড্রা, জেলিফিশ, যকৃত কৃমি, গোলকৃমি, হ্যাঁ হাইড্রা, জেলিফিশ, যকৃত কৃমি, গোলকৃমি, বলো তো কোনটা সিউডোসিলোমেট? গোলপ্রেমী। কৃমি কৃমি ফিতা কৃমি। ফিতা কৃমি না, তোমার ফিতা খুব পছন্দ, হ্যাঁ ফিতা কৃমি তো প্লাটিহেলমিনথেস্টে, এটা অ্যাসিলোমেট, ঠিক আছে। আচ্ছা, তাহলে কিন্তু পর্বের উদাহরণ গুলা এভাবে মনে রাখতে হবে, ঠিক আছে, একটু পরে যে পর্ব পড়বা পর্বের উদাহরণ গুলা জানা থাকতে হবে, তাহলে এরকম ডাইরেক্ট যদি প্রাণীর নাম দিয়ে প্রশ্ন আসে সেটা পারা যাবে, কেমন? আচ্ছা, তাও সিলমটার আবার আরেকটা প্রকার আছে, সে কি, সেটা হলো উৎপত্তির উপর ভিত্তি করে সিলমটা কিভাবে উৎপন্ন হচ্ছে, হ্যাঁ একটা হচ্ছে সাইজোসিলাস সিলম, আর একটা হচ্ছে এন্টারোসিলাস সিলম, হ্যাঁ। আচ্ছা, উদাহরণ গুলা পড়বা, হ্যাঁ যে কি অ্যানিলিডা, আর্থ্রোপোডা, মলাস্কা, এগুলো হচ্ছে সাইজোসিলাস সিলম, হ্যাঁ। এটা কি হয়, যে মেসোডার্ম যে কোষস্তরটা, মেসোডার্ম কোষস্তরটার মধ্যে কি হয়, ভাগ হয়ে যায়, স্তরটা দুই ভাগ হয়ে আলাদা হয়ে যায়, মাঝখানে ফাঁকা সৃষ্টি হয়, হ্যাঁ সেটার নাম হচ্ছে সাইজোসিলাস সিলম। আর হচ্ছে ওই তোমরা মানব জীবনের ধারাবাহিকতা অধ্যায়ে যে সিলমের উৎপত্তি বিষয়টা দেখছিলা, সেটা হচ্ছে এন্টারোসিলাস সিলম। আচ্ছা, উদাহরণগুলো মূলত পড়বো। আর একটা হচ্ছে হিমোসিলোমেট, হ্যাঁ তো এদের হচ্ছে সিলোম আছে কিন্তু রক্ত সংবহন তন্ত্র উন্মুক্ত প্রকৃতির, রক্ত সংবহন তন্ত্র উন্মুক্ত প্রকৃতির হওয়ার কারণে রক্তনালীর মধ্যে তো নাই, হ্যাঁ ওদের রক্তনালী নাই জন্যই তো উন্মুক্ত সংবহন বলা হচ্ছে, তো সেক্ষেত্রে রক্তটা পুরা দেহগহ্বরের মধ্যে ছড়ানো থাকে, হ্যাঁ সেজন্য এটাকে বলে হচ্ছে হিমোসিলোমেট। সিলোম আছে কিন্তু সিলোমের মধ্যে রক্ত থাকে, হ্যাঁ সেজন্য এটাকে কি বলে, হিমোসিলোমেট প্রাণী বলে। আচ্ছা, হ্যান্ডরেজ, হ্যাঁ তাসনিম বলো। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমাদের কি এখন সিলোম আছে নাকি ও যখন ভ্রূণ অবস্থায় সিলোম ছিল? আমাদের এখন সিলোম নাই, হ্যাঁ 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 এটা ভালো কথা বলছো, সিলোম হচ্ছে ইয়ে কি বলে, ভ্রূণ অবস্থায় থাকে, হ্যাঁ ভ্রূণ অবস্থায় থাকে, হ্যাঁ তবে আমাদের দেহগহ্বর যেটা আছে, হ্যাঁ আমাদের দেহগহ্বরটাকে এখন এটা কিন্তু সিলোম, সিলোম বোঝা যায়, তবে এটা ভ্রূণ অবস্থায় মূলত সিলোম বলা হয়, ঠিক আছে, ভ্রূণ অবস্থায় সিলোম বলা হয়। এখন এটার নাম হয়ে গেছে কি, দেহগহ্বর, হ্যাঁ উদর গহ্বর বা বক্ষ গহ্বর নাম হয়ে গেছে এখন, ঠিক আছে।
আচ্ছা, তাহলে এগুলো পড়বা। আচ্ছা, হ্যান্ড রেজ একটু পরেই নেই, কেমন? আমরা এই টপিকটা শেষ করি আর কি। আচ্ছা, তারপরে আবার কি আছে? পৌষ্টিক নালীর ভিত্তিতে প্যারাজোয়া আর এন্টারোজোয়া, যাদের কোনো নির্দিষ্ট পৌষ্টিক নালী থাকে না সেগুলোকে বলা হয় হচ্ছে প্যারাজোয়া। হ্যাঁ, যাদের পৌষ্টিক নালী থাকে তাদেরকে বলে এন্টারোজোয়া। উদাহরণগুলো পড়বা, ঠিক আছে? আচ্ছা, কিছু ইতিহাস আছে। ইতিহাস হচ্ছে কি, যে এই শ্রেণীবিন্যাসের যে ইতিহাস, হ্যাঁ, বিজ্ঞানী হেকেল প্রথম প্রাণী জগৎকে কি কিসে ভাগ করছে? প্রোটোজোয়া ও মেটাজোয়া দুইটা ভাগে ভাগ করছে, ঠিক আছে? তাহলে প্রাণী জগৎকে প্রোটোজোয়া ও মেটাজোয়া ভাগে ভাগ করছে কে? বিজ্ঞানী হেকেল। তারপরে 5 কিংডম যে কনসেপ্ট আছে, যে কি মনেরা, প্রতিষ্ঠা, ফানজাই, প্লান্টি, অ্যানিমেলিয়া, এই 5 কিংডম ধারণা, এটা কে প্রবর্তন করছে? হুইটেকার। এগুলো ইতিহাসগুলো একটু পড়তে হবে। হ্যাঁ, তারপরে হচ্ছে শ্রেণীবিন্যাসের যে ইতিহাস আছে, এই যে শ্রেণীবিন্যাসের যে বিভিন্ন ধাপগুলো আছে, যে আমরা সর্বপ্রথম সবচেয়ে বড় ধাপ শ্রেণীবিন্যাসটা কি রকম? মনে করো হচ্ছে তুমি মনে করো মঙ্গল গ্রহে কিছু প্রাণী আছে, হ্যাঁ, তুমি তাদের সাথে দেখা করতে গেছো, কিছু এলিয়েনের সাথে তুমি দেখা করতে গেছো। এখন এলিয়েনরা বলতেছে যে হুই ইজ সচিন টেন্ডুলকার, হ্যাঁ। তো এখন তুমি এখন এলিয়েনকে সচিন টেন্ডুলকারের পরিচিতি কেমনে জানাবা? হ্যাঁ, তুমি এখন কি কি কিরকম বললে ওদের জন্য চিনতে সুবিধা হবে? যে তুমি প্রথমে বললা যে হি লিভস ইন আর্থ, হ্যাঁ, সে পৃথিবীতে বাস করে। আচ্ছা, ভালো কথা। আর্থ, অনেকগুলা গ্রহ তো আছে, এর মধ্যে কোনটা? পৃথিবী। আচ্ছা, তারপরে তুমি কি বললা? আচ্ছা, ওরা জিজ্ঞেস করলো আচ্ছা আর্থের কোন জায়গায়? হ্যাঁ, তুমি তখন বললা ইন এশিয়া কন্টিনেন্ট। হ্যাঁ, কোন মহাদেশে? এশিয়া মহাদেশে। হ্যাঁ, তারপরে তোর ওরা আবার বললো, এলিয়েন গুলা তোমাকে আবার বললো যে আচ্ছা এশিয়ার কোন জায়গায়? হ্যাঁ, তখন তুমি বললা যে ভারতে, ইন্ডিয়াতে। হ্যাঁ, তারপরে আবার বললো ইন্ডিয়ার কোন জায়গায়? হ্যাঁ, তখন তুমি বললা যে আচ্ছা দিল্লিতে। হ্যাঁ, তারপরে আবার বললো যে দিল্লিতে তো অনেক মানুষ, কোনগুলা? তুমি বললা যে আচ্ছা যারা খেলাধুলা করে তাদের মধ্যে একজন। কারণ ওরা বলছে খেলেও তো অনেক রকমের খেলা আছে। তুমি বললা যে ক্রিকেট খেলে যেগুলো, সেগুলোর মধ্যে একজন। তারপরে বললা আছে ক্রিকেটও তো অনেকে খেলে, তার মধ্যে কোনটা? তখন তুমি বললা যে আচ্ছা জাতীয় দলে যেটা খেলে সেগুলোর মধ্যে একটা। তখন বলতেছে আরে জাতীয় দলেও তো 10-12টা করে থাকে, সেগুলোর মধ্যে কোনটা? আরে, তখন তুমি বললা যে আচ্ছা 99 নাম্বার জার্সি পরে যেটা খেলে সেটা। এখন এসে একটা টেন্ডুলকারকে পাওয়া গেছে, ঠিক আছে? আচ্ছা, তো এই যে বিভিন্ন ধাপে ধাপে যে কি করা, ক্যাটাগরি করা, সেটাই হচ্ছে শ্রেণীবিন্যাস। আর এই যে বিভিন্ন ধাপগুলা, যেমন হচ্ছে কি সবার উপরে কিংডম, মানে সবচেয়ে বড়, এই যে তুমি যে বললা যে পৃথিবীতে থাকে সে, হ্যাঁ, তো সেটা হচ্ছে কিংডম। হ্যাঁ, তারপরে তুমি ধাপে ধাপে আস্তে আস্তে স্পেসিফিক একজনের দিকে আগায় যাচ্ছ। এই যে বিভিন্ন ধাপগুলা, এই ধাপগুলাকে কি বলা হয়? এই ধাপগুলাকে বলা হচ্ছে ট্যাক্সন। হ্যাঁ, আবশ্যিক ট্যাক্সন কয়টা আছে? 7টা। সেগুলো কি কি? কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পিসিস। হ্যাঁ, কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পিসিস, এগুলো আবশ্যিক। এবং ক্ষুদ্রতম ধাপ কোনটা বা মৌলিকতম ধাপ কোনটা? স্পিসিস। হ্যাঁ, স্পিসিস, সেটা এখানে লিখে দেখা যাচ্ছে না যে শ্রেণীবিন্যাসের মৌলিকতম বা ক্ষুদ্রতম ধাপ কোনটা? প্রজাতি। আচ্ছা, এই যে এখানে লিখে আছে প্রজাতির সংজ্ঞার উপরে শ্রেণীবিন্যাসের মূল ভিত্তি বা একক হচ্ছে প্রজাতি। প্রজাতির সংজ্ঞা কে দিচ্ছেন? আর্নেস্ট মায়ার। এটা নিয়ে একটু ঝামেলা আছে যে প্রজাতি নামটা কে দিচ্ছেন, এই শব্দটা প্রজাতি, এই শব্দটা কে প্রবর্তন করছেন? এটা কিছু রাইটারের বইতে মায়ারের কথাই বলা আছে, যে মায়ারই প্রজাতি শব্দটা বা স্পিসিস শব্দটা প্রবর্তন করছে। আবার অন্য রাইটারের বইতে বলা আছে জন রে। হ্যাঁ, জন রে বলে আরেকজন বিজ্ঞানীর কথা বলা আছে, ঠিক আছে? আচ্ছা, তারপরে এখানে কি বলে, এই যে শ্রেণীবিন্যাস, হ্যাঁ, শ্রেণীবিন্যাস নিয়ে যে আমরা আলোচনা করতেছি আজকের যে ক্লাসটা, এটাই হচ্ছে কিসের অংশ? ট্যাক্সোনমির অংশ। এই শ্রেণীবিন্যাস নিয়ে আলাপ আলোচনা, ব্যাখ্যা, হ্যাঁ, গবেষণা, সেটাকে কি বলা হয়? ট্যাক্সোনমি বলা হয়। তো এই ট্যাক্সোনমি যে শব্দটা, এটা কে প্রবর্তন করছে? ফরাসি বিজ্ঞানী A.P.D. ক্যান্ডল। এটা হচ্ছে CAN, এটা এন, ক্যান্ডল। হ্যাঁ, আচ্ছা, ওনার লেখা বইয়ের নাম কি? ওনার লেখা বইয়ের নাম হচ্ছে থিওরি অফ এলিমেন্টারি বোটানি। আচ্ছা, তারপরে এই যে ইতিহাস, এগুলো তোমরা পড়বা, এগুলো তো অত বলার কিছু নাই। যে সিমসন 21টা স্তর নিয়ে হায়ারার্কি প্রবর্তন করছে। হায়ারার্কি কি? এই যে ধাপে ধাপে, হ্যাঁ, কিংডম, তারপরে ফাইলাম, এটা সেটা ধাপে ধাপে যে বিভিন্ন স্তরে ভাগ করা, টোটাল স্তর গুলাকে হায়ারার্কি বলা হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, তো এখানে টোটাল হায়ারার্কি
কয়টা স্তরে পাওয়া গেছে? 21টা। হ্যাঁ, 21টা। যেমন কিংডমের পরে আমরা ডাইরেক্ট কি বলে ফেলি? ফাইলাম বলে ফেলি। কিন্তু ফাইলামের পরে ক্লাস বলে ফেলি। কিন্তু ফাইলামের পরে কি থাকতে পারে? সাব ফাইলাম থাকতে পারে। ক্লাসের আগে কি থাকতে পারে? সুপার ক্লাস থাকতে পারে। আমরা শুধু আবশ্যিক 7টা বলি, কিন্তু অনাবশ্যিক আরো বেশ কিছু আছে ধাপ। সেগুলো সবকিছু মিলে কয়টা হয়? 21টা হয়। আচ্ছা, দ্বিপদ নামকরণের প্রবর্তন কে করছে? ক্যারোলাস লিনিয়াস করছে। প্লাস ডাইজেস্ট থেকে পড়বা লিনিয়াসের লেখা বইয়ের নামগুলা কি কি আছে। হ্যাঁ, তারপরে এখানে ত্রিপদ নামকরণ কে করছে? পাখিবিজ্ঞানী স্লেজেল করছে। দ্বিপদ নাম, ত্রিপদ নাম এগুলো সবই হচ্ছে ICZN স্বীকৃত পদ্ধতি। এখন ICZN এর মধ্যে একটু সমস্যা। কিরকম সমস্যা? আহ যে সংস্থাটা, যে প্রতিষ্ঠানটা এগুলো নিয়ে কাজ করে, প্রতিষ্ঠানটার নাম হচ্ছে ইন্টারন্যাশনাল কমিশন অন জুলজিক্যাল নোমেনক্লেচার। প্রতিষ্ঠানটার নাম হচ্ছে কমিশন। ওই প্রতিষ্ঠানটার লেখা যে বইয়ের মধ্যে দ্বিপদ নামের নিয়মগুলা উল্লেখ করা আছে, বই যেটা, যে বইয়ের মধ্যে নামগুলো কি বলে নিয়মগুলা লেখা আছে, সেই বইটার নাম হচ্ছে ইন্টারন্যাশনাল, খেয়াল করো, কোড অন জুলজিক্যাল নোমেনক্লেচার। প্রতিষ্ঠানটার নাম হচ্ছে কমিশন। ওই প্রতিষ্ঠানের যে বইতে নিয়মগুলা আছে, বইয়ের নাম হচ্ছে কোড। ঠিক আছে? আচ্ছা, খেয়াল করিও, একই ICZN, দুটা আলাদা বিষয়। আচ্ছা, এগুলোতে কিছু নাই। এরপরে আচ্ছা, এই যে এখানে এখন আস্তে আস্তে পর্বের বর্ণনা শুরু হবে। পর্বের বর্ণনার ক্ষেত্রে তোমাদেরকে যদি আমি জিজ্ঞেস করি যে বলতো কয়টা পর্ব আছে, তোমরা এক কথায় উত্তর দিবা 9টা। হ্যাঁ, 9টা না? বলতো। না ভাইয়া, অনেকগুলো আছে। 30টা ভাইয়া, 32টা। 9টা ভাই। 33টা ভাই। আচ্ছা, ঠিক আছে, ভালো বলছো। হ্যাঁ, যে পর্ব হচ্ছে আসলে মোট 33টা। এর মধ্যে আমাদের বই পুস্তকে যেগুলো বর্ণনা করা হয় এগুলো হচ্ছে মেজর পর্ব। মেজর পর্বগুলোকে বই পুস্তকে বর্ণনা করা হয়। আচ্ছা, মেজর পর্ব মানে কি? হ্যাঁ, দেখো এই যে সংজ্ঞাটা পড়বা, যে সমস্ত পর্বে প্রজাতি সংখ্যা 5000-এর বেশি তাদেরকে বলা হচ্ছে মেজর পর্ব। ঠিক আছে? এগুলো আছে 9টা। হ্যাঁ, 9টা। কি কি? 8টা নন কর্ডাটা আর একটা হচ্ছে কর্ডাটা। মানে এই নন কর্ডাটা গুলো হচ্ছে কি অমেরুদণ্ডী, কর্ডাটাটা মেরুদণ্ডী, সেজন্য এভাবে আলাদা করে বললো। ঠিক আছে? আচ্ছা, আর বাকিগুলো হচ্ছে গৌণ পর্ব। যেমন ওই যে সিলোমের উদাহরণের মধ্যে দেখলে না কি কি নাম ছিল? টিনোফোরা একটা নাম ছিল, নেমার্শিয়া একটা নাম ছিল, ন্যাথোস্টোমুলিডা একটা নাম ছিল। ওগুলা কিন্তু পর্বের নাম। ওগুলা কি পর্ব? ওগুলো হচ্ছে মাইনর পর্ব। ঠিক আছে? আচ্ছা, তো এই যে বিজ্ঞানী হিকম্যান এরকম মোট 33টা পর্বের বর্ণনা দিচ্ছে। হ্যাঁ, হিকম্যানের ইয়া অনুযায়ী। ওনার লেখা বইটার নাম কি? ইন্টিগ্রেটেড প্রিন্সিপলস অফ জুলজি। হ্যাঁ, সেখানে উনি 33টা ফাইলামের বর্ণনা দিচ্ছে। আচ্ছা, এই যে দেখো এই পাতায়, এটা তোমার পড়তে হবে না, আমি জাস্ট দেখাচ্ছি। এই যে দেখো 33টা ফাইলাম লিখা আছে। ফাইলাম 1 মেসোজোয়াট, ফাইলাম 2 পরিফেরা, এই যে পরিফেরাকে পাওয়া গেল। এই যে 4 নম্বরে গিয়ে নিডারিয়া, তারপরে টিনোফোরা। হ্যাঁ, এরকম এই যে এগুলো হচ্ছে মোট 33টা পর্ব। এর মধ্যে বোল্ড করা গুলো হচ্ছে মেজর পর্ব। এগুলো আমাদের বই পুস্তকে বর্ণনা করা আছে। এই যে দেখো রটিফেরা দেখা যাচ্ছে, ফাইলাম 9 রটিফেরা। ওই যে ইয়ার মধ্যে পড়লা যে এই যে ফাইলাম 8 নেমার্শিয়া, তার উপরেই দেখো ন্যাথোস্টোমুলিডা। আচ্ছা, পড়তে হবে না, জাস্ট দেখে নিলে আর কি। আচ্ছা, তারপরে হচ্ছে এটা যে কি, এই যে কর্ডাটা আর নন কর্ডাটার যে বলা হচ্ছে, নন কর্ডাটার বৈশিষ্ট্যগুলা কি? নন কর্ডাটা মানে কি? অমেরুদণ্ডী, একেবারে পিওর অমেরুদণ্ডী যারা। হ্যাঁ, আমরা জানি যে মেরুদণ্ড কি থেকে সৃষ্টি হয়? নটোকর্ড পরিবর্তিত হয়ে মেরুদণ্ড সৃষ্টি হয়। তো এই সমস্ত প্রাণীর ভ্রূণীয় অবস্থায় নটোকর্ড থাকে না, গলবিলীয় ফুলকারন্ধ্র থাকে না, লেজ থাকে না। হ্যাঁ, মানে মেরুদণ্ডী প্রাণীতে যা থাকে সেগুলো থাকে না আর কি। বৈশিষ্ট্যগুলো পড়বা। হ্যাঁ, আচ্ছা, তাহলে নন কর্ডাটার বৈশিষ্ট্য। এরপরে আমরা পর্বের আলোচনায় চলে যাব। হ্যাঁ, পর্বের আলোচনায় চলে যাব, তার আগে আমরা একটা বিরতি নেই। আমরা একটা 5 মিনিটের বিরতি নিচ্ছি, যেমন তোমরা একটু ফ্রেশ হয়ে নাও। তাহলে এতক্ষণ ধরে যে বিষয়গুলো আমরা পড়লাম, যে কি প্রকারভেদের ভিত্তি, সেটার ভিত্তিতে প্রকারভেদ এবং উদাহরণ, এই অংশ থেকে একটা প্রশ্ন থাকবে। আর এই এখনকার এই অংশটা থেকে আরেকটা প্রশ্ন তোমাদের পরীক্ষায় থাকবে। কেমন? তো যাই হোক, একটু বিরতি নিয়ে আসো। আচ্ছা, তাহলে আমরা এখন পর্বের বৈশিষ্ট্যগুলো পড়বো। আচ্ছা, তোমার প্রথম কথা হচ্ছে প্রত্যেক পর্বের হেডলাইনটা তুমি ভালো করে পড়বা। হেডলাইনের মধ্যে তথ্য থাকবে কিরকম? যে ফাইলাম নাম কি? পরিফেরা। বা দেখো তো, বা কি লিখে আছে? ছিদ্রালো প্রাণী। মানে পরিফেরা পর্বের প্রাণীদেরকে কি নামে ডাকা হয়? ছিদ্রালো প্রাণী নামে ডাকা হয়। ঠিক আছে? প্রত্যেকটার নামের সাথে যে বা গুলা থাকবে, বা গুলা পড়বা। ঠিক আছে?
আচ্ছা, আর এখানে এই যে ছিদ্রালো প্রাণী বা স্পঞ্জ নামে ডাকা হচ্ছে, সাধারণভাবে এদেরকে স্পঞ্জ নামে ডাকা হয়। হ্যাঁ, এদের দৈহিক ব্যাস 1 মিলিমিটার থেকে 2 মিটার পর্যন্ত হতে পারে। হ্যাঁ, এদের মধ্যে মিঠা পানিতে থাকে কারা? স্পঞ্জিলিডি গোত্র, যেটা কি বলে, পরিফেরার মধ্যে বিভিন্ন গোত্র থাকবে, এর মধ্যে স্পঞ্জিলিডি গোত্র যেটা, এরা হচ্ছে মিঠা পানিতে থাকে, বাকি সবাই হচ্ছে কি সাগরের লবণাক্ত পানিতে থাকে। প্রত্যেক পর্বের নামকরণ কে করছে এটা তোমাদের পড়তে হবে না, ঠিক আছে? এই যে পরিফেরা রবার্ট গ্রান নামকরণ করছে, এগুলা পড়ার প্রয়োজন নাই, ঠিক আছে? তুমি শুধু বৈশিষ্ট্যগুলো পড়বা। প্রত্যেক পর্বের অনেকগুলো বিজ্ঞানী আছে, এত পড়তে হবে না, ঠিক আছে? আচ্ছা, পরিফেরা যে পর্বটা, এই পর্বটা আবার বেশি ইম্পর্টেন্ট, হ্যাঁ, এবং এটার মধ্যে বেশ কিছু ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য আছে পড়ার মতো, হ্যাঁ। আচ্ছা, মানে প্রত্যেকটা জিনিসই আর কি। তো প্রথম কথা, ওই যে শুরুতে প্রকারভেদে দেখে আসছো যে কোষীয় মাত্রার গঠন বিশিষ্ট প্রাণী, সেটাই প্রথম বৈশিষ্ট্য থাকবে যে এটা হচ্ছে কোষীয় মাত্রার গঠন বিশিষ্ট প্রাণী, হ্যাঁ। এবং এদের গায়ের মধ্যে অনেক ছিদ্র আছে। দেখো, আমরা যদি একটা পরিফেরা পর্বের প্রাণী দেখি, যে দেখো এগুলো হচ্ছে পরিফেরা, হ্যাঁ। তো এই পরিফেরা পর্বের প্রাণীদের গায়ের মধ্যে এই যে দেহ প্রাচীরে এরকম অসংখ্য ছিদ্র থাকে, ছিদ্র ছিদ্র থাকে। এই যে ছিদ্রগুলা, এই ছিদ্রগুলোর নাম কি? এই ছিদ্রগুলোর নাম হচ্ছে অস্টিয়া, হ্যাঁ, এই ছিদ্রের নাম হচ্ছে অস্টিয়া। আর দেখো, এই যে ভিতরে একটা বড় গহ্বর আছে, দেহের ভিতরে একটা বড় গহ্বর আছে, ভিতরে একটা নালীপথ আছে বড়, ওই দেহের ভিতরে যে গহ্বর, এই যে ভিতরে যে গহ্বর, গহ্বরের নাম হচ্ছে স্পঞ্জোসিল। গহ্বরের নাম স্পঞ্জোসিল। স্পঞ্জোসিলের যে মুখটা, এই যে মুখটা, এই মুখটার নাম হচ্ছে অস্কুলাম, হ্যাঁ। গহ্বরের মুখের নাম হচ্ছে অস্কুলাম, ঠিক আছে? আচ্ছা, আর হচ্ছে কি অবস্থা এদের দেহ প্রাচীর, হ্যাঁ। দেহ, আমাদের দেহের মধ্যে যেমন অস্থি তরুণাস্থি আছে, এদের দেহের মধ্যে কি আছে, হ্যাঁ, খেয়াল করো যে এদের দেহের মধ্যে অন্তকঙ্কাল বা কাঠামো নির্মাণকারী দুইটা উপাদান আছে, একটা হচ্ছে স্পিকিউল আর একটা হচ্ছে স্পঞ্জিন। স্পিকিউল কি? চুনময় পদার্থ, অর্থাৎ ক্যালসিয়াম ঘটিত যৌগ, হ্যাঁ, ক্যালসিয়াম ঘটিত যৌগ, এই যে এরকম কাটা কাটা করে থাকে, এটা হচ্ছে দেহের মূল অবলম্বন দান করতেছে। পাশাপাশি কিছু প্রোটিন তন্তু থাকে, প্রোটিন গুলোকে কি বলে? স্পঞ্জিন নামে ডাকা হয়। আচ্ছা, তাহলে স্পিকিউল নামক এরকম কাটাময় কি বলে, চুনময় পদার্থ, অথবা স্পঞ্জিন নামক জৈব তন্তু দিয়ে দেহের অন্তকঙ্কালটা গঠিত হয়, ঠিক আছে? আর গায়ের মধ্যে এই যে ছিদ্রগুলো ছিল, ছিদ্রগুলোর নাম কি ছিল? অস্টিয়া, ঠিক আছে? আচ্ছা, আর ভিতরে যে বড় গহ্বরটা, এই গহ্বরের নাম কি ছিল? একটু আগে দেখছিলা, ভিতরে গহ্বরের নাম হচ্ছে স্পঞ্জোসিল। স্পঞ্জোসিলের যে মুখটা, মুখটার নাম কি? অস্কুলাম, ঠিক আছে? আচ্ছা, এদের প্রাচীরে দেখো কিছু কোষ আছে, কোষগুলোতে এরকম লেজওয়ালা, ফ্লাজেলাওয়ালা কোষ, ঠিক আছে? বিশেষ প্রবর্ধন যুক্ত কোষ, এই কোষের নাম কি? কোয়ানোসাইট, হ্যাঁ। এই প্রবর্ধন যুক্ত যে কোষটা, কোষের নাম হচ্ছে কোয়ানোসাইট, ঠিক আছে? আচ্ছা, তো এখানে তোমার এই বৈশিষ্ট্যগুলাই পড়তে হবে, যে কি অবস্থা। তুমি বাহিরে থেকে ভিতরের দিকে চিন্তা করবে, সবার আগে বাহিরে থেকে আসো, যে দেহের ত্বকের মধ্যে, মানে দেহের গায়ে কি আছে? গায়ের মধ্যে ফুটা ফুটা আছে, ফুটাগুলোর নাম কি? অস্টিয়া। আচ্ছা, এই দেহ প্রাচীর দিয়ে আবৃত ভিতরে যে গহ্বর, হ্যাঁ, গহ্বরটার নাম কি? স্পঞ্জোসিল। গহ্বরের মুখের নাম কি? অস্কুলাম। আচ্ছা, প্রাচীরে অন্তকঙ্কাল হিসেবে কি থাকে? স্পিকিউল বা স্পঞ্জিন থাকে, ঠিক আছে? আচ্ছা, তারপরে তেমন কিছু পড়ার নাই। আরেকটা ইম্পর্টেন্ট বিষয় আছে, এদের শরীরে পানি পরিবহনের জন্য এক ধরনের নালীতন্ত্র থাকে, নালীতন্ত্র, পানি পরিবহনের জন্য নালিকা তন্ত্র। দেখো, তোমার বইয়ের মধ্যে একটা ছবি আছে, এই যে এটা একটা পরিফেরা পর্বের প্রাণী, এই ভিতরে যেটা বড় নালীপথ, বড় গহ্বর, যেটা স্পঞ্জোসিল, ছোট ছোট আরো অনেক নালী আছে। পুরো দেহের মধ্যে নালী একটা তন্ত্র গঠন, কি বলে, একটা নালীতন্ত্র বলি আমরা, হ্যাঁ। আচ্ছা, এটা কিন্তু আবার ওই তন্ত্র না, অঙ্গতন্ত্রের তন্ত্র না, এটা অনেকগুলা নালী, নালীগুলাকে একত্রে তন্ত্র বলা হচ্ছে, কিন্তু এটা অঙ্গতন্ত্রের তন্ত্র না, হ্যাঁ, পরিপাক তন্ত্র না, হ্যাঁ, বা শ্বসন তন্ত্র না, এটা জাস্ট নালীগুলোকে একত্রে নালীতন্ত্র বলতেছে, এদের তো তন্ত্র নাই, হ্যাঁ। আচ্ছা, তো তারপরেও যদি মনে রাখতে কষ্ট হয়, চিন্তা করবা পরিফেরা, পরি, হ্যাঁ, আমরা তো পরি, পরির সাথে সবাই পরিচিত, তাই না? আচ্ছা, মনে রাখবে যে পরির গায়ে ফুটা, পরির গায়ে ফুটা অস্টিয়া, পরির দেহের মধ্যে গহ্বর স্পঞ্জোসিল, পরির মুখ অস্কুলাম, ঠিক আছে? পরির অন্তকঙ্কাল, পরির অন্তকঙ্কাল হচ্ছে কি? স্পঞ্জিনার স্পিকিউল, ঠিক আছে? আচ্ছা, আর হচ্ছে কি? পরির গায়ে, হ্যাঁ, বিশেষ কিছু নালী থাকে, সেই নালীগুলা কিসের জন্য?
পানি পরিবহনের জন্য। হ্যাঁ, ওদের তো রক্ত নাই, ওদের শরীরের মধ্য দিয়ে পানি পরিবাহিত হয় দেহের বিভিন্ন অংশে অক্সিজেন সাপ্লাই দেওয়ার জন্য, এবং এগুলো হচ্ছে কি জলজ প্রাণী, পানির মধ্যেই থাকে, ওদের গায়ের মধ্যে দিয়ে অলওয়েজ পানি প্রবাহিত হচ্ছে, তাহলে বৈশিষ্ট্যগুলো পড়তে হবে। হ্যাঁ, আর হচ্ছে জীবনচক্রে কি কি লার্ভা দশা আছে, তোমরা লার্ভা গুলা এখান থেকে আলাদা আলাদা পড়বা না, ডাইজেস্টের মধ্যে লার্ভার একটা ছক দেওয়া আছে, কোন পর্বের প্রাণীদের ক্ষেত্রে কি কি লার্ভা দেখা যায় একটা ছক আছে, সেখান থেকে পড়বা। আর হচ্ছে উদাহরণ, হ্যাঁ, যে মটকা স্পঞ্জ, মানে যত স্পঞ্জ আছে সবগুলা স্পঞ্জ তুমি বাংলা নামগুলা পড়লে হবে, বৈজ্ঞানিক নাম পড়তে হবে না এগুলা। যে ক্ষেত্রে বৈজ্ঞানিক নামের নিচে দাগ দেওয়া আছে শুধুমাত্র সেটারই বৈজ্ঞানিক নাম পড়বে। এই যে দেখো নিচে যে নামগুলা, এখানে কিন্তু বৈজ্ঞানিক নামের নিচে আমরা দাগ দিই নাই, দাগ দিছি শুধু বাংলা নামের নিচে। আচ্ছা, তারপরে চলো নিডারিয়া, যেটা নিডারিয়া তো হাইড্রা, তো হাইড্রার যা বৈশিষ্ট্য, এই যে আমাদের সুন্দর সুন্দর হাইড্রা, হ্যাঁ, হাইড্রার যা বৈশিষ্ট্য তাই হচ্ছে কি নিডারিয়া পর্বের বৈশিষ্ট্য। ঠিক আছে, আচ্ছা, তো হাইড্রার একটা মৌলিক বৈশিষ্ট্য কি ছিল, হাইড্রার দেহের মধ্যে কি থাকে, নিডোব্লাস্ট কোষ থাকে, যে নিডোব্লাস্ট কোষ। হ্যাঁ, আচ্ছা, আর হচ্ছে সিলেন্টেরন নামে এদের কি আছে, দেহগহ্বর আছে, ওগুলাই। তো নিডারিয়াটা আসলে ওভাবে অতটা ইম্পর্টেন্ট নয়, কারণ এটা নিয়ে আলাদা অধ্যায়ই আছে, হাইড্রা অধ্যায়টা। হ্যাঁ, তারপরে এখান থেকে যেটুকু পড়তে হবে সেটা দেখো। প্রথমত ওই হেডলাইন, হ্যাঁ, হেডলাইনের মধ্যে কি লিখা আছে, যে নিডারিয়া কথাটার অর্থ কি। হ্যাঁ, নিডারিয়া কথাটার অর্থ কি, যে রোম বা কাঁটা বিশিষ্ট। ঠিক আছে, আচ্ছা, তারপরে এখানে নিডারিয়া প্রাণীদেরকে কি বলা হচ্ছে, সাগরের ফুল, মানে সাগরে এরা থাকে সাধারণত, এবং দেখতে অনেক সুন্দর হয়, এই যে সি অ্যানিমন, জেলিফিশ, হ্যাঁ, এগুলা দেখতে অনেক সুন্দর, সাগরের ফুল বলা হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, তারপরে এই যে প্রবাল পাথর যেগুলো থাকে সাগরের তলায়, হ্যাঁ, সেই প্রবালের মধ্যে কি বাস করে, এই নিডারিয়া পর্বের প্রাণীরা বাস করে। হ্যাঁ, মানে প্রবাল প্রাচীরটা হচ্ছে আবাসস্থল, প্রাণীদের আবাসস্থল, এই সমস্ত নিডারিয়া প্রাণীদের আবাসস্থল। এই প্রবাল প্রাচীরে সামুদ্রিক প্রজাতির প্রায় 25% জীব এখানে বাস করে, সেই জন্য প্রবাল প্রাচীরকে কিসের সাথে তুলনা দেওয়া হচ্ছে, রেইন ফরেস্টের সাথে তুলনা দেওয়া হচ্ছে, রেইন ফরেস্ট। আচ্ছা, বলো তো পৃথিবীর একটা রেইন ফরেস্টের নাম বলো তো তোমরা। আমাজন ফরেস্ট। ট্রপিক্যাল রেইন ফরেস্ট। ট্রপিক্যাল রেইন ফরেস্ট, অ্যামাজন রেইন ফরেস্ট। আচ্ছা, তো রেইন ফরেস্ট গুলাতে, মানে যেখানে অনেক বেশি পরিমাণে বৃষ্টিপাত হয়, রেইন ফরেস্ট গুলাতে কি বেশি থাকে, অনেক বেশি জীবজন্তু থাকে। তো সেরকম প্রবাল প্রাচীরের মধ্যে অনেক বেশি সামুদ্রিক জীব বসবাস করে, সেজন্য প্রবাল প্রাচীরটাই কিসের সাথে তুলনা করা হচ্ছে, আমাদের হচ্ছে রেইন ফরেস্টের সাথে তুলনা করা হচ্ছে, বলা হচ্ছে যে এটা হলো সাগরের রেইন ফরেস্ট। ঠিক আছে, আচ্ছা, আর বৈশিষ্ট্যগুলো তো মূলত হাইড্রার বৈশিষ্ট্য, এখানে নিচের এগুলা পড়লে হবে, যে কি অবস্থা, দেহের মধ্যে সিলেন্টেরন নামক গহ্বর আছে, ওদের যে পরিপাক সংবহন গহ্বর। তারপরে খাদ্যবস্তু দুই ধরনের পরিপাক হয়, কি বহিঃকোষীয় পরিপাক আর হচ্ছে অন্তঃকোষীয় পরিপাক। আচ্ছা, বলো তো নিচের কোনটি হাইড্রার পরিপাক প্রক্রিয়া নয়। হ্যাঁ, অপশন হচ্ছে বহিঃকোষীয় পরিপাক, অন্তঃকোষীয় পরিপাক, আন্তঃকোষীয় পরিপাক। হ্যাঁ, আর ডি নাম্বার অপশন হচ্ছে উত্তর নেই। হ্যাঁ, আনসার কি হবে, উত্তর নেই। হ্যাঁ, তোমরা তো জানো। হ্যাঁ, তো হয়েছে তো। আচ্ছা, তো ওই আন্তঃকোষীয় আরেকটা নাম আছে কিসের, বহিঃকোষীয়রই আরেকটা নাম হচ্ছে আন্তঃকোষীয় পরিপাক। তাই না? আচ্ছা, তারপরে এদের জীবন চক্রে দুইটা দশা আছে, কি পলিপ দশা আর হচ্ছে মেডুসা দশা, পলিপ আর মেডুসা। তো পলিপ দশা হচ্ছে স্থবির। হ্যাঁ, যে কোনো স্থবির প্রাণী যেগুলা কোনো একটা কিছুর সাথে লেগে থাকে, নিশ্চল কিছু একটার সাথে লেগে থাকে, পলিপ দশা বলা হয়। আর মেডুসা দশাটা হচ্ছে চলনশীল দশা। হ্যাঁ, ওই একটা গ্রিক দেবী ছিল মেডুসা। হ্যাঁ, উনি হচ্ছে আর এক দেবীর অভিশাপে সাপের মতো হয়ে গেছিল, সাপের মতো নড়াচড়া করতো। ঠিক আছে, আচ্ছা, তো ওইটার নাম থেকে মেডুসা বলা হচ্ছে। যে চলনশীল দশার নাম হচ্ছে মেডুসা, আর স্থির দশার নাম হচ্ছে পলিপ দশা। আচ্ছা, কোন দশায় কি ধরনের প্রজনন হয়, পলিপ দশায় অযৌন, আর কি বলে চলনশীল দশায় যৌন প্রজনন হয়। ঠিক আছে, আচ্ছা, এই তারপরে জীবন চক্রে কি লার্ভা আছে, লার্ভাটা ডাইজেস্টের ছক থেকে পড়বা, এখান থেকে তাহলে এই পয়েন্টটাও বাদ। কি পড়বা, 20 প্রজাতির নিডারিয়া হচ্ছে স্বাদু প্রাণীর, বাকি সবাই হচ্ছে সামুদ্রিক। এটা তো হাইড্রার পড়া যা তাই। আচ্ছা, এখানে খেয়াল করবা নামগুলা, যে জেলিফিশ, বক্স জেলিফিশ, সমুদ্র পালক, হাইড্রা, এগুলো তোমার ক্লাস পড়তে হবে না, কেমন, ক্লাস তোমার পড়তে হবে না, তুমি জাস্ট উদাহরণ গুলা পড়বা, উদাহরণ, যে এগুলা সব কি, এগুলা সব হচ্ছে নিডারিয়া পর্বের উদাহরণ। হ্যাঁ, এই যে জেলি, নীল বোতাম, সাগর পাখা, এগুলো হচ্ছে নিডারিয়া পর্বের প্রাণী।
ওই যে কিছু প্রশ্ন হয় যে সরাসরি প্রাণীর নাম দিয়ে, সেটার জন্য। তারপরে প্লাটিহেলমিনথেস। প্লাটিহেলমিনথেসের ক্ষেত্রে নামের হেডলাইনের মধ্যে খেয়াল করো যে প্লাটিহেলমিনথেস বা এটা কি চ্যাপ্টাকৃমি। হ্যাঁ, তাহলে এই প্রাণীদেরকে চ্যাপ্টাকৃমি বলে। এরাই হচ্ছে প্রথম ত্রিস্তরী প্রাণী, 3টা ভ্রূণীয় কোষস্তর এদের ক্ষেত্রে পাওয়া গেল। আচ্ছা, প্লাটিহেলমিনথেস যখন তুমি চিন্তা করবা চ্যাপ্টা চ্যাপ্টা যে কৃমিগুলা, হ্যাঁ, যেগুলা, হ্যাঁ, যে যকৃত কৃমি, ফিতা কৃমি, এগুলো হচ্ছে প্লাটিহেলমিনথেস। আচ্ছা, এদের ক্ষেত্রে দেখো কি অবস্থা, এরা দ্বিপার্শ্বীয় প্রতিসম। হ্যাঁ, এদের এপিডার্মিস সিলিয়া যুক্ত। হ্যাঁ, দেহ ত্বকের মধ্যে ছোট 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 কিছু লোমের মতো থাকে, সেগুলোকে কি বলে, সিলিয়া বলে, অথবা কিউটিকল দ্বারা আবৃত হয়। সিলিয়া থাকতে পারে ছোট ছোট লোম, অথবা কিউটিকল বা মোম জাতীয় পদার্থ দিয়ে আবরণ থাকতে পারে। আচ্ছা, তারপরে কি, এটা তো অ্যাসিলোমেট। অ্যাসিলোমেটের ওই যে ফাঁকা যেটা ছিল, ফাঁকাটার মধ্যে এক ধরনের টিস্যু দ্বারা ফাঁকাটা পূর্ণ থাকে, মানে এদের তো গহ্বর নাই। হ্যাঁ, তো সেই বিভিন্ন অঙ্গের ফাঁকে ফাঁকে কি থাকে, প্যারেনকাইমা নামক যোজক টিস্যু বা মেসেনকাইম দ্বারা পূর্ণ থাকে, এদের কোনো গহ্বর নাই। তারপরে কি কি নাই, রক্ত সংবহন শ্বসনতন্ত্র নাই। হ্যাঁ, কারণ হচ্ছে এরা তো মানে এদের ক্ষেত্রেই কেবল 3টা ভ্রূণীয় কোষস্তর শুরু হয়েছে। হ্যাঁ, তো এদের এখনো ভালোভাবে বিকাশটা হয় নাই। হ্যাঁ, এদের এখনো বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ অনুপস্থিত। আস্তে আস্তে কর্ডাটাতে গিয়ে আমরা সবকিছু পেয়ে যাব। আচ্ছা, তো এদের ক্ষেত্রে রক্ত সংবহন আর শ্বসনতন্ত্রটা অনুপস্থিত থাকে। হ্যাঁ, পরিপাক তন্ত্রটা আছে। হ্যাঁ, কি বলে, পরিপাকের জন্য কিছু অঙ্গ থাকে, প্রোবসিস থাকে, তন্ত্র নাই। হ্যাঁ, অঙ্গ কিছু আছে মাত্র। আচ্ছা, আর হচ্ছে কি বলে, এদের রেচন অঙ্গ কি, রেচন অঙ্গ হচ্ছে শিখাকোষ। ঠিক আছে। আচ্ছা, আর লার্ভা দশা আছে, ডাইজেস্টের ছক থেকে পড়বে। কেমন, তাহলে এখান থেকে বৈশিষ্ট্য কি কি পড়তেছো, একটা কথা দ্বিপার্শ্বীয় প্রতিসম, আরেকটা কথা ত্বকের মধ্যে কি অবস্থা, ত্বকে সিলিয়া থাকবে অথবা কিউটিকলের আবরণ থাকবে। তারপরে এরা যেহেতু অ্যাসিলোমেট, দেহের ভিতরে কি দ্বারা ভরানো থাকে ফাঁকা জায়গা, প্যারেনকাইমা নামক যোজক টিস্যু বা মেসেনকাইম দিয়ে ভরানো থাকে। আচ্ছা, এদের বিভিন্ন তন্ত্র নাই, রক্ত সংবহন শ্বসন তন্ত্র নাই। রেচন অঙ্গ কোনটায় কাজ করে, শিখাকোষ রেচন অঙ্গ হিসেবে কাজ করে। এই তাহলে এগুলোই তোমার পড়া। হ্যাঁ, পড়া কিন্তু সংক্ষিপ্ত, জাস্ট একটু মনে রাখতে হবে কষ্ট করে। ঠিক আছে। আচ্ছা, তাহলে রেচন তোমাকে কিভাবে প্রশ্ন করবে, তোমাকে প্রশ্ন করবে যে রেচন অঙ্গ শিখাকোষ কোন পর্বের প্রাণীর বৈশিষ্ট্য। হ্যাঁ, অথবা বলবে যে নিচের কোন পর্বের প্রাণীর ক্ষেত্রে শিখাকোষ রেচন অঙ্গ হিসেবে কাজ করে। হ্যাঁ, তো সেক্ষেত্রে প্লাটিহেলমিনথেস নেমাটোডা এভাবে না দিয়ে কিন্তু আবার প্রাণীর নাম দিয়েও প্রশ্ন করতে পারে, যে এটা কি চ্যাপ্টাকৃমি, নাকি গোলকৃমি, নাকি হাইড্রা, নাকি জেলিফিশ, কোনটা। তাহলে এভাবে প্রশ্নগুলো তোমাদের হবে। আচ্ছা, তারপরে এখানে বৈজ্ঞানিক নাম সহ পড়তে হবে। কোনটা কোনটা, একটা হচ্ছে ফিতাকৃমি। হ্যাঁ, ফিতাকৃমি কি, টিনিয়া সোলিয়াম। হ্যাঁ, ফিতাকৃমি, এটার নাম কি, টিনিয়া সোলিয়াম। আচ্ছা, তোমরা খেয়াল রাখবে এই যে এ ই যেটা থাকে। হ্যাঁ, আমি একটু লিখে দেখাই, এ ই অথবা শুধু ই শেষে, অথবা ই এ, হ্যাঁ, অথবা এ ই, কি বলে, এটা তো লিখছি ই এ ই, এই সমস্ত যত অক্ষর শেষে থাকে ল্যাটিনে, হ্যাঁ, ল্যাটিন নামের শেষে উচ্চারণ কি হবে, উচ্চারণ হবে ইকার। হ্যাঁ, এই যে হ্রস্ব ইকার যেটা আছে আমাদের, সেই ইকার উচ্চারণ হবে। হ্যাঁ, তো এটা কি, টিনিয়া সোলিয়াম। তারপরে এটা কি, ফেসিওলা হেপাটিকা, যকৃত কৃমি। হ্যাঁ, তারপরে রক্তকৃমি, এই নাম দেখো। হ্যাঁ, রক্তকৃমির নাম কি, শিস্টোসোমা ম্যানসনি। হ্যাঁ, এটা কি, শিস্টোসোমা ম্যানসনি। হ্যাঁ, শিস্টোসোমা ম্যানসনি, এটা হচ্ছে কি রক্তকৃমি। কেমন। আচ্ছা, এই যে একটা চ্যাপ্টা কৃমি, যকৃত কৃমি দেখা যাচ্ছে। আচ্ছা, এই যে শিখাকোষ। হ্যাঁ, শিখাকোষ কিন্তু শিখাকোষে আগুন জ্বলে না, শিখাকোষে শিখা নাই, শিখাকোষের আকৃতিটা শিখার মতো। আকৃতিটা এই যে আগুনের শিখার মতো, মোমবাতির উপরে যেমন শিখা, হ্যাঁ, সেরকম, অবশ্য উল্টানো শিখা। হ্যাঁ, শিখা আকৃতির। আচ্ছা, তারপরে নেমাটোডা। নেমাটোডার ক্ষেত্রে হেডলাইন, হ্যাঁ, সবগুলোর ক্ষেত্রে হেডলাইন খেয়াল করতে হবে। নেমাটোডারই আরেক নাম হচ্ছে নেমা হেলমিনথেস, বা এটাকে কি বলা হয়, গোলকৃমি বলা হয়। ঠিক আছে। আচ্ছা, এটা এই পর্বের প্রাণীগুলো কি নামে পরিচিত, সুতাকৃমি বা গোলকৃমি নামে পরিচিত। সুতা কথাটা খেয়াল করিও, আমরা সবাই গোল পড়তে পড়তে সুতার কথা ভুলে যাই। ঠিক আছে, যে কি গোলকৃমি, পাশাপাশি এটাকে আরো কি বলে, সুতাকৃমিও বলে। তো এরাও দ্বিপার্শ্বীয় প্রতিসম। আর এরা কি ছিল বলতো, সিউডোসিলোমেট, অপ্রকৃত সিলোমেট ছিল। হ্যাঁ, বা অখণ্ডকায়িত, এদের দেহ
এদের দেহেও কি আছে, কি বলে কিউটিকলের আবরণ আছে, দেহটা নমনীয়। এগুলা খুব একটা ইম্পর্টেন্ট কথা নয়। হ্যাঁ, তোমরা কি বলে দ্বিপার্শ্বীয় প্রতিসম 2 নাম্বার পয়েন্ট, 4 নাম্বার পয়েন্ট আর 5 নাম্বার, 3 নাম্বারটা অত না পড়লেও হবে। আচ্ছা, 4 নাম্বারে কি বলা হচ্ছে, পৌষ্টিক নালীর সোজা ও শাখাবিহীন দেহের নলের ভিতরে নল ধরনের গঠন পাওয়া যায়। এটা খুবই একটা ইম্পর্টেন্ট কথা এবারের ভর্তি পরীক্ষার জন্য। দেহে নলের ভিতরে নল ধরনের গঠন কোন পর্বের ক্ষেত্রে পাওয়া যায়? দেখো, এই কৃমিগুলো নিজেরাই তো একটা নল আকৃতির জিনিস। হ্যাঁ, ওরা ওদের নিজেদের দেহটাই নালী আকৃতির, হ্যাঁ, একটা নল। সেই নলের মধ্যে ওদের যে পৌষ্টিক নালী আছে আর একটা লম্বা নল। হ্যাঁ, পৌষ্টিক নালীটা এরকম লম্বা সোজা, সেজন্য নলের ভিতরে আরেকটা নল বলা হয় টিউব উইদিন টিউব লাইক স্ট্রাকচার। এটা কোন কোন প্রাণীদের ক্ষেত্রে পাওয়া যাচ্ছে? নেমাটোডা প্রাণীদের ক্ষেত্রে পাওয়া যাচ্ছে। এবং মুখে এরা তো হচ্ছে পরজীবী। হ্যাঁ, এরা হচ্ছে পুষ্টি পদার্থ শোষণ করে পোষক থেকে। এই পুষ্টি পদার্থ সহজে শোষণ করার জন্য এদের মুখের আশেপাশে একটু বিশেষ ধরনের ঠোঁট আছে। ঠোঁটের বাংলা নাম হচ্ছে ওষ্ঠ। হ্যাঁ, বৈশিষ্ট্যপূর্ণ ওষ্ঠে পরিবৃত। আচ্ছা, তাহলে এখান থেকে 4টা কথা পড়বা: দ্বিপার্শ্বীয় প্রতিসম, সিরোসিলোমেট এবং অখণ্ডকায়িত, তারপর পৌষ্টিক নালী সোজা শাখাবিহীন, তার ফলে কি হয়, নলের ভিতরে নল ধরনের গঠন হয়, মুখছিদ্র বৈশিষ্ট্যপূর্ণ ওষ্ঠে আবৃত। হ্যাঁ, আচ্ছা, খেয়াল রাখবা, নল নেমাটোডা, নল নেমাটোডা, নেমাটোডায় দন্তন্য আছে, নলের মধ্যে দন্তন্য আছে, তাহলে নল নেমাটোডা। এই প্রশ্নটা আসবে, হ্যাঁ, যে নলের ভিতরে নল কাদের ক্ষেত্রে দেখা যায়? নেমাটোডাদের ক্ষেত্রে দেখা যায়। এবং নামগুলা এগুলাতে বৈজ্ঞানিক নাম সহ পড়তে হবে। লোয়া লোয়া চোখকৃমি, গোলকৃমি কি অ্যাসকারিস লুম্ব্রিকয়েডস, তারপর হুক কৃমি কি নেকাটর আমেরিকানাস, হ্যাঁ, গোদ্রগের কৃমি বা ফাইলেরিয়া কৃমি, এটার নাম কি উচেরেরিয়া ব্যানক্রফটি, উচেরেরিয়া ব্যানক্রফটি। আচ্ছা, তাহলে এই জিনিসগুলো একটু পড়বা। তারপরে মলাস্কা বা কম্বোজ প্রাণী, হ্যাঁ, আর মলাস্কা নিয়ে পড়াশোনাকে কি বলে? মেলাকোলজি বলে। মলাস্কার আলোচনাকে বলা হয় মেলাকোলজি। এরা প্রাণী জগতের 2য় বৃহত্তম পর্ব। আচ্ছা, তারপরে দেখো এর পড়াগুলো এরকমই, পড়াগুলো সব একই প্যাটার্নের। হ্যাঁ, কোন পর্ব, ওই পর্বকে কি বলে, হ্যাঁ, এই পর্বের কি কি শনাক্তকারী বৈশিষ্ট্য আছে, উদাহরণগুলো কি, প্রত্যেকটা পর্বের ক্ষেত্রে একই রকমের পড়া। হ্যাঁ, আচ্ছা, ওইটাতে কি বৈশিষ্ট্য, এটাতে কি বৈশিষ্ট্য, এটাতে কি বৈশিষ্ট্য। হ্যাঁ, যদিও অধ্যায়ের নাম প্রাণী বৈচিত্র্য, আসলে পড়ার মধ্যে খুব একটা বৈচিত্র্য নাই। হ্যাঁ, আচ্ছা, মলাস্কার বৈশিষ্ট্য কি, দেহ নরম, মাংসল, অখণ্ডায়িত। মলাস্কা মানে তুমি কি চিন্তা করবা? শামুক ঝিনুক। হ্যাঁ, এখন একটা শামুকের বৈশিষ্ট্য মাথার মধ্যে চিন্তা করতে থাকবা। আচ্ছা, যে শামুকের উপরে যে একটা শক্ত খোলস দেখা যায়, আচ্ছা বলো তো এই খোলসটার নাম কি? মেন্টাল। মেন্টাল Mental. মেন্টাল 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 আচ্ছা, তোমরা মেন্টল বলতেছো, ভালো কথা। হ্যাঁ, কিন্তু আসলে মেন্টল নয়। হ্যাঁ, খোলসটার নাম মেন্টল নয়, এটা তোমরা সবাই কমনলি ভুল করো, সেজন্যই জিজ্ঞেস করছি। আসলে মেন্টল হচ্ছে একটা পাতলা আবরণ। হ্যাঁ, যে পাতলা আবরণ থেকে রাসায়নিক পদার্থ খরিত হয়ে উপরের শক্ত খোলসটা সৃষ্টি হয়, সেই পাতলা আবরণটার নাম হচ্ছে মেন্টল। হ্যাঁ, অনেকটা ডিমের মতো। তোমরা সিদ্ধ ডিম দেখছো না? সিদ্ধ ডিম কখনো সিলছো? অনেকেই সিলছো নিশ্চয়ই। ডিম সিলার সময় উপরে শক্ত খোলসটা তুললে ভিতরে একটা পাতলা পর্দা থাকে। হ্যাঁ, ওই পাতলা পর্দার মতো যেটা আছে এখানে শামুকের গায়ে, সেটার নাম হচ্ছে মেন্টল। সেই পাতলা পর্দা থেকে খনিজ পদার্থগুলো জমে উপর দিয়ে এই বড় খোলসটা সৃষ্টি হয়েছে। খোলসটার নাম মেন্টল নয়, খোলসটার নাম খোলস বা শেল। হ্যাঁ, আচ্ছা, সেটা এখানে একটু দেখো যে মেন্টল বা পেলিয়াম, মেন্টলের আরেকটা নাম আছে পেলিয়াম নামক পাতলা আবরণ দ্বারা দেহ আবৃত। মেন্টল থেকে খনিজ পদার্থ দিয়ে কি গঠিত হয়? খোলক বা শেলটা গঠিত হয়। হ্যাঁ, দেহ গহ্বর সংক্ষিপ্ত, মানে সিলোম অত বেশি পরিণত নয়, এবং কি হিমোসিল, কারণ এদের বদ্ধ রক্ত সংবহন তন্ত্র নয়। হ্যাঁ, রক্তটা উন্মুক্ত থাকে, সেজন্য হিমোসিল। আচ্ছা, যে সিলোমে রক্ত ছড়ানো আছে তার নাম হচ্ছে হিমোসিল। আচ্ছা, তারপরে পৌষ্টিক নালীর কি অবস্থা? এটা একটা ইম্পর্টেন্ট তথ্য, কিন্তু গতবার চলে আসছে। হ্যাঁ, এবারের জন্য মোস্ট ইম্পর্টেন্ট তথ্য কি হয়ে গেছে? ওই তোমার রেচন অঙ্গগুলা, চলন অঙ্গগুলা, আর হচ্ছে ওই যে নেমাটোডার মধ্যে নলের মধ্যে নল। আচ্ছা, তা এটা গতবার আসছিল যে কি, মুখ গহ্বরের জিহ্বার মতো একটা জিনিস আছে, সেটার নাম হচ্ছে রেতি জিহ্বা। কাইটিন দ্বারা গঠিত রেতি জিহ্বা বা রেডুলা নামে একটা অঙ্গ থাকে মুখ গহ্বরে, এটা গতবার আসছে। আচ্ছা, তারপরে এই যে শ্বসন, কি দিয়ে শ্বসন করে?
ফুলকা, ফুসফুস অথবা ম্যান্টল দিয়ে শ্বসন করে তারা। রক্তে কি থাকে, কি ধরনের রক্ত সংবহন তন্ত্র, এগুলো একটু পড়তে হবে। বৈশিষ্ট্য, আচ্ছা। তারপরে উদাহরণ, হ্যাঁ, এই যে উদাহরণ ঝিনুকের ক্ষেত্রে বৈজ্ঞানিক নাম সহ, এগুলো বৈজ্ঞানিক নাম সহ পড়তে হবে। এই যে একটা শামুক দেখা যাচ্ছে, দেখো শামুকের দেহটা কিন্তু অনেক নরম, অনেক নরম একটা দেহ। এই নরম দেহের উপরে যে আবরণ তার নাম হচ্ছে ম্যান্টল। সেই ম্যান্টল থেকে খনিজ পদার্থ দিয়ে এই শক্ত খোলসটা সৃষ্টি হয়েছে। আর এই যে এদের পরিপাক নালী কি সোজা হতে পারে, পেঁচানো হতে পারে, অথবা ইউ আকৃতির হতে পারে। এই যে ইউ আকৃতির পরিপাক নালী। আর মুখ গহ্বরে কি আছে, এই যে মুখ গহ্বরে কাইটিন নির্মিত এরকম, হ্যাঁ, ওই রেতি, রেতি দেখতে যেরকম সেরকম রেতি জিহ্বা বলা হয় কাইটিনময়। আচ্ছা, তারপরে এনিলিডা, এটাকে কি বলা হচ্ছে, অঙ্গুরিমাল প্রাণী। হ্যাঁ, আচ্ছা, তারপরে বৈশিষ্ট্যগুলো কি কি আছে দেখো। বৈশিষ্ট্য কি, দ্বিপার্শ্বীয় প্রতিসম, হ্যাঁ, এবং এপিথেলিয়াম নিঃসৃত কিউটিকল দ্বারা দেহটা আবৃত। কিউটিকল মানে কি, মোমের মতো তেলতেলে পদার্থ, তাই না? আচ্ছা, তারপরে এদের প্রকৃত খণ্ডকায়ন আছে। হ্যাঁ, দেখো এই যে বলছিলাম যে চলনাঙ্গ আর রেচনাঙ্গ গুলো এবারে ইম্পর্টেন্ট। হ্যাঁ, চলনাঙ্গ কি, এদের চলনাঙ্গ হচ্ছে সিটি বা পেশি নির্মিত প্যারাপোডিয়া। কাইটিন নির্মিত সিটি অথবা পেশি নির্মিত প্যারাপোডিয়া হচ্ছে এদের চলনাঙ্গ। এদের রেচনাঙ্গের নাম কি, রেচনাঙ্গের নাম হচ্ছে নেফ্রিডিয়া। হ্যাঁ, আচ্ছা, শিখাকোষ কাদের রেচনাঙ্গ ছিল বলতো? আচ্ছা, ঠিক আছে। আর এখানে এসে নেফ্রিডিয়া রেচনাঙ্গ কার ক্ষেত্রে পাওয়া যাচ্ছে, এনিলিডার ক্ষেত্রে নেফ্রিডিয়া রেচনাঙ্গ পাওয়া যাচ্ছে। এদের রক্ত সংবহন তন্ত্র বদ্ধ, মানে উন্নত রক্ত সংবহন এদের। এদের রক্তে হিমোগ্লোবিন, হিমোএরিথ্রিন, ক্লোরোকুরিন, হ্যাঁ, এই সমস্ত রঞ্জক গুলা আছে। ঠিক আছে, তাহলে এই বৈশিষ্ট্যগুলো পড়তে হবে। হ্যাঁ, বেশি ইম্পর্টেন্ট কোনটা, এই যে চলনাঙ্গ, রেচনাঙ্গ এবং রক্ত সংবহন তন্ত্র, এই তিনটা অবশ্যই ভালো করে পড়বা। আর লার্ভা গুলো তো একত্রে লার্ভার ছক ডাইজেস্টে আছে, সেখান থেকে পড়তে হবে সবগুলা লার্ভা। আচ্ছা, আর এখান থেকে বৈজ্ঞানিক নামের ক্ষেত্রে জোক, হিরুডো মেডিসিনালিস, হ্যাঁ, পার্সমেন কিট, এগুলো জাস্ট নাম পড়বা, বাংলা নাম, বৈজ্ঞানিক নাম লাগবে না। কেচোর বৈজ্ঞানিক নাম কি, মেটাফায়ার ওস্থুমা। এই যে দেখো, এই যে সিটি, হ্যাঁ, এই যে নিচে ছোট ছোট চুলের মতো, এগুলো হচ্ছে কি সিটি। আর এই যে পেঁচানো পেঁচানো যে সবুজ নালীটা, এটাই হচ্ছে নেফ্রিডিয়ান। এই নেফ্রিডিয়াটা কি হিসেবে কাজ করে, আমাদের রেচনাঙ্গ হিসেবে কাজ করে ওদের। আর এরা হচ্ছে প্রকৃত খণ্ডকায়ন বিশিষ্ট। দেখো দেহের বাহিরে দেহত্বকের মধ্যে এই যে খণ্ড বোঝা যাচ্ছে, আবার অভ্যন্তরীণ যে অঙ্গগুলা দেখো, এই যে পরিপাক নালীটা এরকম খণ্ড খণ্ড, হ্যাঁ, বা এই যে স্নায়ুতন্ত্রের এগুলাও খণ্ড খণ্ড। হ্যাঁ, তো মানে দেহের ভিতরেও খণ্ড আছে, বাহিরেও খণ্ড আছে, বলা হয় প্রকৃত খণ্ডকায়ন। হ্যাঁ, তারপর আর্থ্রোপোডা। আর্থ্রোপোডা মানে কি, তোমরা যে প্র্যাকটিক্যাল করছো তেলাপোকা দিয়ে বা ঘাস ফড়িং দিয়ে, সেগুলোই হচ্ছে আর্থ্রোপোডা। এগুলোর বৈশিষ্ট্য খুব একটা কঠিন না, বা তোমাদের পড়ার মধ্যেই আছে এটা, যে কি পড়বা, আর্থ্রোপোডা বা সন্ধিপতি প্রাণী। প্রথম কথা হেডলাইন করতে হবে, হেডলাইনের মধ্যে একটা তথ্য থাকে। আচ্ছা, তারপর এটা হচ্ছে প্রাণী জগতের বৃহত্তম পর্ব। হ্যাঁ, দ্বিতীয় বৃহত্তম পর্ব কোনটা ছিল বলো দেখি? মলাস্কা ভাইয়া। মলাস্কা নিয়ে আলোচনাকে কি বলা হয়, মলাস্কা নিয়ে আলোচনার নাম কি ছিল? মেলাকোলজি। ঠিক আছে, মেলাকোলজি। হ্যাঁ, আর মলাস্কার প্রাণীদেরকে কি বলা হয়, কম্বোজ প্রাণী, তাই না? আচ্ছা, 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 তাহলে আর্থ্রোপোডার কি কি বৈশিষ্ট্য পড়বা, যে দেহ হচ্ছে সন্ধিযুক্ত উপাঙ্গ বিশিষ্ট, দ্বিপার্শ্বীয় প্রতিসম। এই যে কাশিটা এখনো যায় নাই। আচ্ছা, সন্ধিযুক্ত উপাঙ্গ মানে ওই যে জোড়া লাগানো, জয়েন্ট ফুটেড, হ্যাঁ, সন্ধিযুক্ত উপাঙ্গ বিশিষ্ট দ্বিপার্শ্ব। এগুলো জানো তোমরা যে পতঙ্গের এই যে কি থাকে, অ্যান্টেনা থাকে মাথার মধ্যে, হ্যাঁ, 2 জোড়া অ্যান্টেনা থাকে, পুঞ্জাক্ষী থাকে। বহিঃকঙ্কাল কি দ্বারা নির্মিত, কাইটিন দ্বারা নির্মিত।
তারপরে খোলস মোচন হয়, এই যে নিয়মিত মোচিত হয়, মানে ঘাস ফড়িং এর যে বৈশিষ্ট্যগুলো সেগুলো এটার মধ্যে। রক্ত সংবহন তন্ত্র যেহেতু উন্মুক্ত, কাজেই এই সিলোমের নাম কি হবে? এই সিলোমের নাম হবে হিমোসিল। মানে যে সিলোমে রক্তটা উন্মুক্ত অবস্থায় থাকে তার নাম হচ্ছে হিমোসিল। এবং ওই প্রাণীদেরকে কি বলা হয়? ওই প্রাণীদেরকে বলা হয় হচ্ছে হিমোসিলোমেট প্রাণী। ঠিক আছে, এগুলা সবই তোমাদের পড়ার মধ্যে আছে। আলাদা করে যেটা পড়বা এখান থেকে সেটা হলো রেচন অঙ্গগুলোর নাম কি কি আছে। ওদের রেচন অঙ্গের নাম মালপিজিয়ান নালিকা, এটা তোমরা জানো। হ্যাঁ, মালপিজিয়ান নালিকা ছাড়া আরো কি কি রেচন অঙ্গ থাকতে পারে? কক্সাল গ্রন্থি, অ্যান্টেনাল গ্রন্থি, ম্যাক্সিলারি গ্রন্থি, এটা ভালো করে পড়বা। ঠিক আছে, আচ্ছা, আর হচ্ছে প্রাণীর নামগুলা, উদাহরণ হিসেবে প্রাণীর নামগুলা পড়তে হবে। ঠিক আছে, আচ্ছা, একাইনোডার্মাটা আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট। হ্যাঁ, আর্থ্রোপোডা অত বেশি ইম্পর্টেন্ট নয়, হ্যাঁ, বা নিডারিয়া অত বেশি ইম্পর্টেন্ট নয়। কেন? কারণ এগুলো তো আলাদা অধ্যায়ই আছে, হাইড্রা আছে, ঘাস ফড়িং আছে, ওগুলোর ক্ষেত্রে বৈশিষ্ট্য অত মানে ডিপে গিয়ে পড়তে হবে না। যেগুলো দাগানো আছে জাস্ট সেগুলোই, প্লাস ওই যে শুরুতে যে কথাগুলো সাগরের ফুল বলে, হ্যাঁ, তারপরে কি বলে রেইন ফরেস্ট বলতেছে, এই টাইপের কথাগুলো। কিন্তু স্পেসিফিক ভাবে পর্বের বৈশিষ্ট্য থেকে প্রশ্ন আসে সাধারণত কোনগুলা থেকে? পরিফেরা থেকে, মলাস্কা থেকে, একাইনোডার্মাটা থেকে। ঠিক আছে, আচ্ছা। তারপরে নেমাটোডা, অ্যানিলিডা, কৃমি যেগুলো আছে, কৃমিগুলার ক্ষেত্রে ওই যে রেচন অঙ্গ কোনটা, চলন অঙ্গ কোনটা, এই টাইপের প্রশ্নগুলো আসে। ঠিক আছে, আচ্ছা। তো এখানে একাইনোডার্মাটা খুবই ভালো করে পড়তে হবে। দেখো, এই প্রাণীগুলো পূর্ণাঙ্গ অবস্থায় এক রকমের প্রতিসমতা দেখায়, লার্ভা অবস্থায় আরেক রকমের প্রতিসমতা দেখায়। পূর্ণাঙ্গ অবস্থায় কি? পঞ্চঅরীয় প্রতিসম, লার্ভা অবস্থায় দ্বিপার্শ্বীয় প্রতিসম। কেমন? আচ্ছা, দেহ মৌখিক ও বিমৌখিক তলে বিন্যস্ত। মৌখিক তলে 5টা অ্যাম্বুলাক্রাল খাদ আছে। মানে দেহটা তো চ্যাপ্টা। আচ্ছা, দাঁড়াও, এই যে আমার হাতের দিকে দেখো, হ্যাঁ, এই যে হাত, হ্যাঁ, এটা হচ্ছে হাতের তালু আর এটা হচ্ছে হাতের পিঠ, তাই না? হাতের তালু আর হাতের পিঠ, হ্যাঁ। তাহলে এটা হচ্ছে এটা একটা পৃষ্ঠ, এটা আরেকটা পৃষ্ঠ। এই যে মনে করো এটা একটা তারা মাছ, একটা স্টারফিশ, হ্যাঁ। তো স্টারফিশের যে পাশে মুখ ছিদ্র থাকে, মনে করো এখানে একটা ছিদ্র আছে, এটা হচ্ছে মুখছিদ্র। ঠিক আছে, আচ্ছা, তাহলে মুখ ছিদ্র যে তলে আছে সেটার নাম মৌখিক তল, আর উল্টা পাশটা হচ্ছে বিমৌখিক তল। এবং এই হাতের মধ্যে খেয়াল করো, এই যে কিছু দাগ আছে না, এরকম কিছু খাজ, এই যে খাজ গুলা, এরকম ওদের মৌখিক তলের মধ্যে এরকম কিছু খাজ আছে। হ্যাঁ, এই খাজ গুলাকে বলা হবে কি? অ্যাম্বুলাক্রাল খাজ। ঠিক আছে, খাজ গুলার নাম কি? অ্যাম্বুলাক্রাল খাদ। আচ্ছা, সেটা ওখানে দেখো লিখে আছে। দেখি, দেহ মৌখিক ও বিমৌখিক তলে বিন্যস্ত। মৌখিক তলে 5টি অ্যাম্বুলাক্রাল খাদ উপস্থিত। আচ্ছা, খেয়াল করো। আচ্ছা, দেহের ভিতরে সিলম থেকে সৃষ্ট বেশ উন্নত ধরনের কি কি আছে? পানি সংবহন তন্ত্র আছে। কেন? কারণ এদের মধ্যেও রক্ত নেই। হ্যাঁ, এদের দেহের মধ্যেও কি পরিবাহিত হয়? পানি পরিবাহিত হয় রক্তের বদলে। পানি দিয়ে অক্সিজেনের পরিবহন হয়, পানি দিয়ে কার্বন ডাই অক্সাইডের পরিবহন হয়, পানি দিয়ে পুষ্টি উপাদানের পরিবহন হয়। হ্যাঁ, সেজন্য এটার নাম হচ্ছে কি? পানি সংবহন তন্ত্র। ঠিক আছে, পানি সংবহন তন্ত্র। আচ্ছা, আর এবং বা সেটার নাম হচ্ছে কি? ওয়াটার ভাস্কুলার সিস্টেম। আচ্ছা, দেহে পানি পরিবহনের জন্য নালীতন্ত্র বিদ্যমান। হ্যাঁ, দেহে পানি পরিবহনের জন্য নালীতন্ত্র বিদ্যমান। বলো তো এটা কার বৈশিষ্ট্য? পরিফেরা পরিফেরা ভাইয়া পরিফেরা ভাইয়া এটা হচ্ছে পরিফেরা। কথা খেয়াল রাখিও, পরিফেরার দেহের মধ্য দিয়েও পানি পানি পরিবাহিত হয়, মানে সংবহনের কাজটা পানি দিয়ে হয়। আবার একাইনোডার্মাটার ক্ষেত্রেও পানি দিয়ে হয়। কিন্তু পরিফেরার ক্ষেত্রে পানি পরিবহনের যে সিস্টেমটা সেটার নাম হচ্ছে নালীতন্ত্র, হ্যাঁ, বা স্পেশাল ক্যানাল সিস্টেম। কিন্তু একাইনোডার্মাটার ক্ষেত্রে পানি পরিবহনের জন্য যে সিস্টেমটা সেটার নাম হচ্ছে ওয়াটার ভাস্কুলার সিস্টেম। কেমন? আচ্ছা, আর এদের হচ্ছে চলনের জন্য কি আছে? নালিকা পথ বা টিউব ফিট হচ্ছে এদের চলনাঙ্গ। তাহলে দেখো, কিছু চলনাঙ্গ পাওয়া যাচ্ছে। অ্যানিলিডাতে কি পাইছিলা? কাইটিনময় সিটি বা প্যারাপোডিয়া। তারপরে এখানে কি পাচ্ছ? টিউব ফিট বা নালিকা পদ। হ্যাঁ, খেয়াল করিও, এটা হচ্ছে নালিকা পদ। আর পরিফেরাতে ওটার নাম কি ছিল? নালীতন্ত্র বা নালিকা তন্ত্র, পানি পরিবহন করার জন্য। ঠিক আছে, রক্ত সংবহন তন্ত্র নাই, তার বদলে হিমাল ও পেরিহিমাল তন্ত্র থাকতে পারে। রেচন তন্ত্র নাই। সকল সদস্যই সামুদ্রিক। হ্যাঁ, বৈশিষ্ট্যগুলা পড়বা। একাইনোডার্মাটার বৈশিষ্ট্য ইম্পর্টেন্ট। পাশাপাশি প্রাণীদের নাম, উদাহরণ, এর মধ্যে তারা মাছের বৈজ্ঞানিক নাম পড়তে হবে।
হ্যাঁ, বাকিগুলোর বাংলা নাম করলে হবে। আচ্ছা, এরপরে আমরা পড়বো হচ্ছে করডাটা। হ্যাঁ, করডাটা পর্বের প্রাণীদের ক্ষেত্রে ভ্রূণ অবস্থায় তিনটা অনন্য বৈশিষ্ট্য থাকে। তিনটা অনন্য বৈশিষ্ট্য কি? একটা হচ্ছে এই যে লাল যেটা দণ্ডের মতো, এটা হচ্ছে নটোকট। ভ্রূণ অবস্থায় পৃষ্ঠদেশ বরাবর এরকম একটা স্থিতিস্থাপক নিরেট, একদম নিরেট, হ্যাঁ, ভিতরে কোনো ফাঁকা নাই এটার মধ্যে, এটা একটা দণ্ড, নিরেট দণ্ড, নাম হচ্ছে নটোকট। নটোকটের উপরে দেখো, এটা দেখেই বোঝা যাচ্ছে ভিতরে ফাঁকা আছে, ফাঁপা আছে। হ্যাঁ, বেশি চ্যাপ্টা, ভিতরে ফাঁপা আছে। হ্যাঁ, তো ভিতরে ফাঁপা যে একটা রজ্জু আছে নটোকর্ডের উপরে, সেটার নাম হচ্ছে নার্ভ কর্ড। এই নার্ভ কর্ডটা থেকে কি সৃষ্টি হবে? মস্তিষ্ক, সুষুম্নাকাণ্ড, এগুলো সৃষ্টি হবে। হ্যাঁ, এবং গলবিল অঞ্চলে কিছু ছিদ্র থাকে ভ্রূণ অবস্থায়, সেগুলোর নাম হচ্ছে কি গলবিলীয় ফুলকারন্ধ্র। এই তিনটা হচ্ছে মূল বৈশিষ্ট্য। এই নটোকর্ডটা থেকে কারো কারো ক্ষেত্রে পরিণত অবস্থায় কি সৃষ্টি হবে? মেরুদণ্ড। নার্ভ কর্ডটা থেকে পরিণত অবস্থায় কি সৃষ্টি হবে? মস্তিষ্ক ও সুষুম্নাকাণ্ড। গলবিলীয় ফুলকারন্ধ্র, এগুলো থেকে কি সৃষ্টি হবে? ফুসফুস সৃষ্টি হবে, বা কারো ক্ষেত্রে ফুলকা সৃষ্টি হবে। আচ্ছা, চেক করো। আচ্ছা, এখানে আমাদের কর্ডাটা পর্ব। আচ্ছা, এখানে কয়েকটা কথা আছে ইম্পর্টেন্ট, খেয়াল করো। সংক্ষিপ্ত পরিচিতি যেটা আছে সেটাতে আমরা পাবো যে কর্ডাটা পর্বের সাথে ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত পর্ব কি আছে। একটা হচ্ছে একাইনোডার্মাটা, আর হচ্ছে হেমিকর্ডাটা। এই তথ্য দুইটা জানতে হবে। কর্ডাটার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বিশিষ্ট কি? একাইনোডার্মাটা, কর্ডাটা, হেমিকর্ডাটা। আচ্ছা, বৈশিষ্ট্যগুলা কি আছে? নটোকর্ড, নার্ভ কর্ড বা স্নায়ুরজ্জু, গলবিলীয় ফুলকারন্ধ্র। এছাড়া আরো কি কি আছে? এন্ডোস্টাইল নামে একটা অংশ থাকে। রক্ত সংবহনতন্ত্রের কি অবস্থা? বদ্ধ নাকি উন্মুক্ত? হৃৎপিণ্ডের অবস্থান কোথায়? হৃৎপিণ্ডটা কি বুকের দিকে নাকি পিঠের দিকে? হ্যাঁ, অমেরুদণ্ডী প্রাণীদের ক্ষেত্রে হৃৎপিণ্ড থাকে পৃষ্ঠীয় অঞ্চলে, ঠিক আছে। আচ্ছা, তারপরে লেজের কি অবস্থা? তো এই বৈশিষ্ট্যগুলো আমাদের পড়তে হবে। প্রথমত নটোকর্ড ভ্রূণ অবস্থায় অথবা কারো ক্ষেত্রে সারা জীবন কি থাকবে? এই যে দণ্ডাকার স্থিতিস্থাপক নিরেট, বৈশিষ্ট্যগুলো খেয়াল করো, নিরেট কিন্তু নটোকর্ড থাকে। তারপরে স্নায়ুরজ্জুটা হচ্ছে ফাঁপা নলাকার স্নায়ুরজ্জু থাকে। গলবিলীয় ফুলকারন্ধ্র থাকলো, ভালো কথা। এন্ডোস্টাইলটা কিসে রূপান্তরিত হয়? এন্ডোস্টাইল রূপান্তরিত হয় থাইরয়েড গ্রন্থিতে। হ্যাঁ, এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা কথা, তোমাকে জিজ্ঞেস করা হবে যে কি মেরুদণ্ডী প্রাণীদের ক্ষেত্রে এন্ডোস্টাইল রূপান্তরিত হয়ে কিসে পরিণত হয়, অথবা থাইরয়েড গ্রন্থি কিসের রূপান্তরের ফলে সৃষ্টি হয়? এন্ডোস্টাইল। হ্যাঁ, এরকম। রক্ত সংবহনতন্ত্র কিরকম? বদ্ধ ধরনের। হ্যাঁ, মানে ধমনী শিরার মধ্যে রক্ত চলাচল করে, রক্ত উন্মুক্ত অবস্থায় নাই, ঠিক আছে। হৃৎপিণ্ড কোথায় থাকে? হৃৎপিণ্ড দেহের অঙ্কীয় দেশে থাকে, মানে সামনের দিকে, বুকের দিকে, পিঠের দিকে না, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই বৈশিষ্ট্যগুলো পড়বো, এগুলো হচ্ছে কর্ডাটার বৈশিষ্ট্য। তারপরে এই পাতাটা আছে, এখান থেকে কিছু পড়ার প্রয়োজন নাই। কর্ডাটার ক্লাসিফিকেশনের মধ্যে আমরা চলে যাব। কর্ডাটাটাকে, কর্ডাটা একটা হচ্ছে ফাইলাম, ফাইলামকে সাবফাইলামে ভাগ করা হয়। সাবফাইলাম 1 ইউরোকর্ডাটা, 2 সেফালোকর্ডাটা, 3 ভার্টেব্রাটা, মানে তিনটা উপপর্ব। হ্যাঁ, এটা তো তোমরা ইন্টারে পড়ছিলা খুব সম্ভবত, যে কি সকল মেরুদণ্ডী প্রাণী কর্ডেট, কিন্তু সকল কর্ডেট মেরুদণ্ডী নয়। সেটার ক্ষেত্রে একটা পড়া পড়ছিলা যে কি ইউরোকর্ডাটা আর সেফালোকর্ডাটার যে নটোকর্ডটা আছে, নটোকর্ডটা সারা জীবন নটোকর্ড হিসেবেই থেকে যায়। নটোকর্ড রূপান্তরিত হয়ে মেরুদণ্ড সৃষ্টি হয় না।
ইউরোকর্ডাটা আর সেফালোকর্ডাটার ক্ষেত্রে নটোকর্ড থেকে মেরুদণ্ড হয় না, কাজে এরা সারা জীবন কি থেকে গেল, অমেরুদণ্ডই থেকে গেল, মেরুদণ্ড এদের সৃষ্টি হয় না। শুধুমাত্র ভার্টেব্রাটা উপপর্বের ক্ষেত্রে কি হয়, নটোকর্ডটা মেরুদণ্ডে রূপান্তরিত হয়, সেজন্য আমরা শুধু ভার্টেব্রাটা উপপর্বটাকেই কি বলতে পারি, মেরুদণ্ডী পর্ব বলতে কি বলে মেরুদণ্ডী প্রাণী বলতে পারি। কাজেই এই কর্ডাটা হলেই যে সবাই মেরুদণ্ডী হবে বিষয়টা তেমন নয়, শুধুমাত্র ভার্টেব্রাটা মেরুদণ্ডী, বাকিগুলা অমেরুদণ্ডী। আচ্ছা যাই হোক, সেটা তো ওই আলোচনা, সেটার এখানে প্রয়োজন নাই। তো জাস্ট কি মনে রাখবা, 3টা সাবফাইলাম আছে, নামগুলা কি কি। আচ্ছা, আর এই বক্সের মধ্যে বলা হচ্ছে এই যে কি বলে এদের যেহেতু মেরুদণ্ড হয় না, সেই জন্য এই দুইটাকে কি বলা হচ্ছে, প্রোটোকর্ডাটা বা আদি কর্ডাটা বলা হচ্ছে। ঠিক আছে, এগুলো সম্পর্কে অত বিস্তারিত পড়তে হবে না। ইউরোকর্ডাটার ক্ষেত্রে কি জানবা, জাস্ট এটা জানবা যে এরা ফোয়ারার মতো পানি নিক্ষেপ করতে পারে, ফোয়ারার মতো পানি নিক্ষেপ করতে পারে। ওই যে রাস্তাঘাটে অনেক সময় বা অনেকের বাসায়, হ্যাঁ, কি মানে সাজানোর জন্য কি থাকে, ওই ফোয়ারা থাকে না, পানি কি বলে পানি উৎসরণ করে যেটা। তো এরকম এদের দেহের মধ্যে পানি নিঃসরণকারী কি আছে, এরকম নলের মতো পাইপের মতো অঙ্গ আছে, এগুলোকে বলা হচ্ছে সাইফন। এই সাইফন দিয়ে সে পানি নিঃসরণ করতে পারে ফোয়ারার মতো, সেজন্য একে সাগর ফোয়ারা নামে ডাকা হয়। ঠিক আছে, আচ্ছা, তারপরে দেহের মধ্যে কি আছে, দেহে টিউনিক ও টেস্ট নামক আচ্ছাদনে আবৃত থাকে। দেহে কি আছে, টিউনিক বা টেস্ট নামে একটা আচ্ছাদন আছে। ঠিক আছে, আচ্ছা, তারপরে এখানে কি বলে 3টা ক্লাস আছে। হ্যাঁ, ক্লাস 3টার নাম পড়বা উদাহরণ হিসেবে। যে ইউরোকর্ডাটার উদাহরণ কি, অ্যাসিডিয়া, থেলিয়েসিয়া, লার্ভেসিয়া, এগুলো হচ্ছে ইউরোকর্ডাটার উদাহরণ, আর কিছু না। আচ্ছা, তারপরে আচ্ছা, এখানে ডাইজেস্টে একটা করে এক্সট্রা ইনফরমেশন আছে, আমি একটু বলে দিচ্ছি, একটু দাঁড়াও। ডাইজেস্টের ছবিগুলো দেওয়া হয় নাই আজকে এখানে স্লাইডের মধ্যে। আচ্ছা, ইউরোকর্ডাটা যেটা আছে, ইউরোকর্ডাটার মধ্যে একটা এক্সট্রা কথা পাবা, ডাইজেস্টে কি এদের দেহে রিভার্স পেরিস্টালসিস দেখা যায়। রিভার্স পেরিস্টালসিস, পেরিস্টালসিস কি গত ক্লাসে নিশ্চয়ই পড়ছো পরিপাকতন্ত্রের মধ্যে, যে মুখ থেকে পায়ু ছিদ্র পর্যন্ত খাদ্যবস্তুর যে যাত্রা, খাবার মুখ দিয়ে ঢুকলো আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছে, খাদ্যবস্তুর এই যাত্রার নাম পেরিস্টালসিস। এদের ক্ষেত্রে উল্টা দিকে হয়, পেরিস্টালসিস বিপরীতে হয়, এর নাম হচ্ছে রিভার্স পেরিস্টালসিস। হ্যাঁ, আচ্ছা, এই কথাটা ডাইজেস্ট থেকে পড়বা। আর হচ্ছে সেফালোকর্ডাটার ক্ষেত্রে আরেকটা কথা আছে, যে কি দেহে এদের রেচন অঙ্গটার নাম কি, এদের রেচন অঙ্গটার নাম হচ্ছে প্রোটোনেফ্রিডিয়া। সেফালোকর্ডাটা পরের পাতায় যেটা, সেফালোকর্ডাটা এই যে প্লাস ডি লিখে আছে ছোট করে, এই ডি এ কি পড়বা, যে এদের রেচন অঙ্গ হচ্ছে প্রোটোনেফ্রিডিয়া। আচ্ছা, সেফালোকর্ডাটার বৈশিষ্ট্যগুলো কি রকম, হ্যাঁ, আচ্ছা, সেফালোকর্ডাটায় খেয়াল করো, এদের যে মুখ চিত্র আছে, আমাদের যেমন ঠোঁট, ওদের মুখের মধ্যে যে এই যে ঠোঁটের মতো যেটা থাকে সেটার নাম হচ্ছে ওরাল হুড। হ্যাঁ, আর ওরাল হুডের মধ্যে কি থাকে, ওরাল সিরি নামে আঙ্গুলের মতো কিছু প্রবর্ধন থাকে। ঠিক আছে, আচ্ছা একটু দেখো, এই যে এটা, হ্যাঁ, এটা হচ্ছে একটা সেফালোকর্ডাটা, এর মুখের মধ্যে এই যে কিছু প্রবর্ধন আছে, এই প্রবর্ধন গুলোর নাম হচ্ছে ওরাল সিরি। আর ওরাল সিরি যে অংশটা থেকে উৎপন্ন হলো ওটার নাম হচ্ছে ওরাল হুড। ঠিক আছে, আর দেহে গ্রেটার দেন চিহ্নের মতো কিছু পেশি আছে, গ্রেটার দেন চিহ্নের মতো কিছু পেশি, তোমরা খেয়াল করো, এই যে একটু অস্পষ্ট হয়ে গেছে, অস্পষ্ট হয়ে গেছে, এরকম গ্রেটার দেন চিহ্নের মতো আকৃতি বিশিষ্ট কিছু পেশি এদের গায়ের মধ্যে আছে। এই পেশিগুলোকে কি বলে, মায়োটম পেশি। আচ্ছা, তাহলে এই গ্রেটার দেন চিহ্নের মতো মায়োটম পেশি, হ্যাঁ, কিসের মধ্যে থাকবে, সেফালোকর্ডাটাতে থাকবে।
ওরাল হুড, ওরাল সিরি, মায়োটম পেশি, জাস্ট এগুলাই পড়বো, আর কিছু না। আর হচ্ছে ডাইজেস্ট থেকে রেচন অঙ্গের নাম কি? প্রোটোনেফ্রিডিয়া। আচ্ছা, কর্ডাটা আর নন কর্ডাটার মধ্যে কি পার্থক্য আছে? হ্যাঁ, পড়ে ফেলবা পার্থক্য, আমি বলতেছি না। ভার্টেব্রাটা যেটা, ভার্টেব্রাটাকে কি বলে? ক্রেনিয়াটা। হ্যাঁ, কারণ এই মাথার খুলির নাম কি? মাথার খুলির নাম কি ছিল? করটি, হ্যাঁ, বা ক্রেনিয়াম। হ্যাঁ, করটিকা, যেটা মস্তিষ্ককে আবরণ করে রাখে যে অংশটার নাম কি ছিল? করটিকা বা ক্রেনিয়াম। এই ক্রেনিয়ামের মধ্যে মস্তিষ্ক থাকে, সেজন্য এটার নাম ক্রেনিয়াটাও বলা হয় এই উপপর্বটা। হ্যাঁ, আচ্ছা, ফুলকারন্ধ্র কয়টা থাকতে পারে? 5 থেকে 15 জোড়া থাকতে পারে। হ্যাঁ, আচ্ছা, এখন এই ভার্টেব্রাটা উপপর্ব যেটা আছে, এটার মধ্যে অনেকগুলা শ্রেণী আছে। অনেকগুলা শ্রেণীর মধ্যে সবগুলো আমাদের বিস্তারিত জানতে হবে না। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে শুধু নামগুলাই পড়বো। যেমন দেখো, ভার্টেব্রাটা উপপর্বটার মধ্যে দুইটা সুপার ক্লাস। হ্যাঁ, দুটো সুপার ক্লাস। আচ্ছা বলো তো, ওই যে একদম কিংডম থেকে শুরু করে স্পিসিস পর্যন্ত টোটাল কয়টা ট্যাক্সন থাকতে পারে? 21টা। 21টা। হ্যাঁ, টোটাল থাকতে পারে 21টা। 21টা। হ্যাঁ, এর মধ্যে অত্যাবশ্যকীয় ছিল হচ্ছে 7টা। আর ওই মাঝখানে মাঝখানে যে এক্সট্রা যেগুলো আছে, সেগুলো হচ্ছে এই যে এরকম, যে কি আমাদের পর্বের পরে হচ্ছে কি উপপর্ব বা সাবফাইলাম, তারপরে আবার এখানে কি পাওয়া যাচ্ছে? সুপার ক্লাস বা কি বলে, অধিশ্রেণী পাওয়া যাচ্ছে। হ্যাঁ, যেমন আমাদের এই ভার্টেব্রাটা উপপর্বটা দুইটা সুপার ক্লাসে বিভক্ত। একটা হচ্ছে কি? সাইক্লোস্টোমাটা, আর একটা হচ্ছে ন্যাথোস্টোমাটা। হ্যাঁ, এই ন্যাথোস্টোমাটার সাথে ন্যাথোস্টোমুলিডা মিলায় ফেলা যাবে না। ন্যাথোস্টোমুলিডা হলো পর্বের নাম, ওই যে এর মধ্যে ছিল, সিলোমের উদাহরণের মধ্যে ছিল, সিলোমের প্রকারভেদের উদাহরণে। ন্যাথোস্টোমুলিডা একটা পর্ব, আর ন্যাথোস্টোমাটা এটা একটা সুপার ক্লাস। আচ্ছা, তো এগুলোর ক্ষেত্রে কি পড়বা? হ্যাঁ, যে সাইক্লোস্টোমাটা এগুলো হচ্ছে মূলত বিভিন্ন প্রকারের মাছ। হ্যাঁ, প্রথম যে 5টা শ্রেণী আছে, হ্যাঁ, 5টাই হচ্ছে মাছের শ্রেণী। হ্যাঁ, যেমন দেখো, এই যে সাইক্লোস্টোমাটা আমরা কাদেরকে বলতেছি? যে মাছের মুখে কি আছে? ক্যারাটিনময় দাঁত আছে। হ্যাঁ, ক্যারাটিনময় দাঁতওয়ালা যে মাছগুলা, সেগুলোকে কি বলা হয়? সাইক্লোস্টোমাটা অধিশ্রেণীতে রাখা হয়। এটার মধ্যে আছে দুইটা শ্রেণী, একটা হচ্ছে মাইজিনি, আর একটা হচ্ছে পেট্রোমাইজন্টিডা। মাইজিনি আর পেট্রোমাইজন্টিডা। মাইজিনি যে মাছগুলো আছে, সেগুলোকে কি নামে ডাকে? হ্যাগফিশ নামে ডাকে। পেট্রোমাইজন্টিডা মাছগুলোকে ল্যাম্প্রে নামে ডাকে। আর কিচ্ছু করতে হবে না। আর এটা শুধু মনে রাখতে পারো যে এই মাইজিনের কোনো লার্ভা দশা নাই। আর ল্যাম্প্রের কি আছে? অ্যামোসিট লার্ভা বলে একটা লার্ভা আছে। কোনো বৈশিষ্ট্য কিছু করতে হবে না, ঠিক আছে? জাস্ট নাম পড়বা, কি নামে পরিচিত, লার্ভার কি অবস্থা। একটাতে লার্ভা নাই, একটাতে লার্ভা আছে। এই আচ্ছা, তারপরে হচ্ছে আরেকটা কি ছিল? পেট্রোমাইজন্টিডা, যেটা সুপার ক্লাস ছিল। সেটার মধ্যে 7টা ক্লাস আছে, 7টা শ্রেণী আছে। এই 7টা শ্রেণী সম্পর্কে একটু বিস্তারিত পড়তে হবে। হ্যাঁ, এই 7 শ্রেণীর মধ্যে প্রথম 3টা হচ্ছে মাছ। আমি বলছিলাম যে 5টা শ্রেণী হচ্ছে মাছের শ্রেণী। যেমন একটু আগে মাইজিনি ছিল হ্যাগফিশ, পেট্রোমাইজন্টিডা হচ্ছে ল্যাম্প্রে। তারপরে আমাদের এই যে এখানকার প্রথম 3টাও মাছ। হ্যাঁ, কন্ড্রিকথিস, অ্যাক্টিনোটেরিগি, সার্কোটেরিগি, এগুলো সবই হচ্ছে মাছ। ঠিক আছে? আচ্ছা, তো কন্ড্রিকথিস এগুলোর ক্ষেত্রে আমরা 4টা বৈশিষ্ট্য মাথায় রাখবো। 4টা বৈশিষ্ট্য। কি কি 4টা বৈশিষ্ট্য একটু খেয়াল করো। আচ্ছা, আমি একটু লিখে দিচ্ছি এখানে, দাঁড়াও। আমরা 4টা বৈশিষ্ট্য এগুলোর ক্ষেত্রে খেয়াল করবো। 1 নম্বরে হচ্ছে দেহত্বকের অবস্থা, দেহত্বক। 2 নম্বর অন্তকঙ্কাল। 3 নম্বর শ্বসন অঙ্গ। 4 নম্বর লেজ। এই 4টা বৈশিষ্ট্যের কথা আমরা ঘুরে ফিরে পাবো কোথায়? এই মাছের মধ্যে। কন্ড্রিকথিস, অ্যাক্টিনোটেরিগি, আর পরের পাতায় সার্কোটেরিগি। এই 3 শ্রেণীর ক্ষেত্রে এই 4টা বৈশিষ্ট্যর আলোচনাই হবে। হ্যাঁ, যেমন খেয়াল করো, দেহত্বক। দেহত্বকটা যদি প্লাকয়েড আইসে আবৃত হয়, দেহত্বকটা প্লাকয়েড আইসে আবৃত কার ক্ষেত্রে? কন্ড্রিকথিস। দেহত্বক সাইক্লয়েড বা টিনয়েড আইসে আবৃত কে? অ্যাক্টিনোটেরিগি। দেহত্বক গ্যানয়েড আইসে আবৃত কে হবে? সার্কোটেরিগি। ঠিক আছে? আচ্ছা, তারপরে কি বলছিলাম? যে কি যেন, অন্তকঙ্কাল। অন্তকঙ্কালের কি অবস্থা? অন্তকঙ্কাল তরুণ অস্থিময়, কোনো অস্থি নাই। হ্যাঁ, তরুণ অস্থি দিয়ে দেহ কঙ্কাল গঠিত।
কোনটা কন্ড্রিকথিস, হ্যাঁ। আর অন্তকঙ্কাল অস্থিময়, শক্ত শক্ত কাটা আছে, সেগুলো হচ্ছে অ্যাক্টিনোটেরিকিতেও আছে, সার্কোটেরিকিতেও আছে। খেয়াল করো হাঙ্গর, হ্যাঁ, দেখে মনে হবে এটা তো অনেক বেশি শক্তিশালী জিনিস, তো তোমাকে কিন্তু একটা হাঙ্গর খেয়ে ফেলতে পারে, হ্যাঁ, কিন্তু তুমি আবার একটা হাঙ্গরকে বড় একটা তলোয়ার দিয়ে এক চোটে কেটে ফেলতে পারবা, 2 টুকরা বানায় ফেলতে পারবা, কারণ ওর গায়ের মধ্যে হাড্ডি নাই, সবই হচ্ছে তরুণাস্থি, হ্যাঁ, একদম এক চোটে কেটে আলাদা করে ফেলতে পারবা, হ্যাঁ। আচ্ছা, মানে দেহটা নরম কিন্তু ও অনেক বেশি শক্তিশালী, ঠিক আছে। আচ্ছা, তারপরে অন্তকঙ্কালের কথা গেল, তারপরে আসবে হচ্ছে শ্বসন অঙ্গ। শ্বসন অঙ্গের কি অবস্থা? 5 থেকে 7 জোড়া ফুলকা রন্ধ্র আছে এদের। দেখো এই যে 5 থেকে 7 জোড়া ফুলকা রন্ধ্র থাকে, এই যে গলবিলের এখানে ছিদ্র যেগুলো থাকে এগুলোকে গলবিলীয় ফুলকা রন্ধ্র বলা হয়, এবং ফুলকা রন্ধ্রগুলো উন্মুক্ত, কোনো কিছু দিয়ে ঢাকা নাই, কোনো কিছু দিয়ে ঢাকা নাই, ঠিক আছে। আচ্ছা, কিন্তু আমাদের অ্যাক্টিনোটেরিগি যেটা, সেটাতেও ফুলকা রন্ধ্র আছে, কিন্তু কি দিয়ে ঢাকা? এই যে কানকো দিয়ে ঢাকা। এই কানকোটা তুললে এখানে ভিতরে আমরা ফুলকা দেখতে পাবো, তাই না? হ্যাঁ, ফুলকার যেটা উন্মুক্ত পথ ওর নাম হচ্ছে ফুলকা রন্ধ্র। এদের ক্ষেত্রে ছিল 5 থেকে 7 জোড়া উন্মুক্ত, আর এদের ক্ষেত্রে থাকে হচ্ছে 1 জোড়া কানকো বা অপারকুলাম দিয়ে ঢাকা, ঠিক আছে। আচ্ছা, তারপরে সার্কোটেরিকিতেও একই রকম, 1 জোড়া ফুলকা রন্ধ্র থাকে, কানকো দিয়ে ঢাকা, ঠিক আছে। আচ্ছা, এখানে খেয়াল করে 1 জোড়া তো লেখা নাই, আপনি 1 জোড়া বলতেছেন, এখানে লেখা আছে মাথার 2 পাশে একটি করে। তো মাথার কি একটা পাশ, আরো একটা পাশ তো আছে, তো 2 পাশে 1 জোড়া, 2 পাশ মিলে 1 জোড়া। আচ্ছা, তারপরে লেজের কি অবস্থা? আচ্ছা, আচ্ছা, তাহলে কি কি পড়লা? তাহলে এখানে 4টা বৈশিষ্ট্য। আসলে এই অসুস্থ অবস্থায় একটু সমস্যা, আসলে কথা বলা যেভাবে ফ্লুয়েন্টলি কথা বলা যায় ওভাবে যাচ্ছে না। তাহলে 4টা বৈশিষ্ট্য কি কি ছিল? প্রথমত হচ্ছে দেহত্বক, দেহত্বকের মধ্যে কি আইস আছে। তারপরে হচ্ছে অন্তকঙ্কাল, এটা অস্থিময় নাকি তরুণাস্থিময়, হ্যাঁ। তারপরে কি শ্বসন অঙ্গ, শ্বসন অঙ্গটা কি? ফুলকা যে থাকে, ফুলকা রন্ধ্র যে থাকে কয় জোড়া এবং সেটা উন্মুক্ত কিনা, হ্যাঁ। তারপরে হচ্ছে লেজ, লেজটা কি রকম দেখো, এই যে হাঙ্গর, ওই তোমরা টিভিতে দেখো যে ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেলে সাগরের মধ্য দিয়ে হাঙ্গর যখন আসে, হাঙ্গরের এই যে লেজের উপরের অংশটা পানির উপরে ভেসে থাকে, তাই না? উপরের অংশটা বেশি বড়, নিচের অংশটা ছোট, লেজের অংশ দুইটা অসমান। এই অসমান লেজের অংশ হলে হেটারো সার্কাল লেজ বলে, আর আমরা যে মাছগুলা খাই দেখো লেজের অংশ দুইটা সমান থাকে, সমান, হ্যাঁ। তো এগুলাকে বলে হোমো সার্কাল লেজ। আচ্ছা, তাহলে এই বৈশিষ্ট্যগুলাই পড়বা। আর এখানে কিছু এক্সট্রা কথা লিখা আছে, যেমন অ্যাক্টিনোটেরিগি, এদেরকে কি বলা হচ্ছে? রশ্মিময় পাখনা বিশিষ্ট মাছ, হ্যাঁ। মাছের এই যে ইয়াগুলা, এগুলো কি বলে? পাখনা বলে। এই পাখনার মধ্যে এই যে কাটা কাটা থাকে, এই যে কাটা থাকে, এই কাটাগুলাকে রশ্মি বলতেছে। আচ্ছা, তারপরে সার্কোটেরিগি, এটাকে বলা হচ্ছে পিণ্ডাকার পাখনা বিশিষ্ট মাছ, এটার পাখনার মধ্যে ওরকম কাটা নাই, হ্যাঁ। আচ্ছা, তারপরে বৈশিষ্ট্যগুলো তো বললামই। আচ্ছা, অ্যামফিবিয়া বা উভচর, উভচর বললেই তুমি ব্যাং চিন্তা করবা। ব্যাং, ব্যাং এর কি বৈশিষ্ট্য আছে সেটাই এর বৈশিষ্ট্য, হ্যাঁ। ব্যাং হচ্ছে শীতল রক্ত বিশিষ্ট। শীতল রক্ত বিশিষ্ট জিনিসটাকে কি বলে? এক্টোথার্মিক বলা হয়। এক্টোথার্মিক মানে শীতল রক্ত বিশিষ্ট, ঠিক আছে। তারপরে অগ্রপদে 4টা, এগুলো নখর টখর আছে, এগুলো তোমরা একটু পড়বা। আমি অতটা আসলে বলতে পারতেছি না, আমার কথা বলতে গেলে কাশি উঠতেছে।
সরীসৃপের ক্ষেত্রেও একই রকমের কথা, যে দেহত্বকের মধ্যে কি আছে, শক্ত আইস বা প্লেট আছে, পায়ে 5টা করে নখরযুক্ত আঙ্গুল আছে, হ্যাঁ, আর হৃৎপিণ্ডের কি অবস্থা, অসম্পূর্ণভাবে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। কুমিরের ব্যতিক্রম। পাখির ক্ষেত্রে বৈশিষ্ট্যগুলা, তুমি পাখি দেখলেই তো পাখির বৈশিষ্ট্য মনে পড়বে, যে পাখির কি নাই, পাখির হচ্ছে চোয়ালের মধ্যে দাঁতবিহীন চঞ্চু বা ঠোঁট আছে, হ্যাঁ, অস্থিগুলা বায়ুপূর্ণ, কি আছে, ফুসফুসের সাথে বায়ুথলি লাগানো আছে যাতে উঠতে সহজ হয়, হালকা হয়, হ্যাঁ। তারপর হৃৎপিণ্ডের কি অবস্থা, সমষ্ণশোণিত বা এন্ডোথার্মিক, মানে হচ্ছে উষ্ণ রক্ত বিশিষ্ট প্রাণী, ঠিক আছে। আচ্ছা, তারপরে এই যে এই লাইনটা দেখো, 1.5 গ্রাম ওজনের বাদুড় থেকে শুরু করে 130 মেট্রিক টন ওজনের নীলতিমি, হ্যাঁ। তো এগুলা সবই হচ্ছে কি স্তন্যপায়ী। তো এই লাইন পড়ার উদ্দেশ্য কি, এই লাইন পড়ার উদ্দেশ্য হচ্ছে যে ক্ষুদ্রতম স্তন্যপায়ী কোনটা, ক্ষুদ্রতম স্তন্যপায়ী হচ্ছে বাদুড়, আর বৃহত্তম স্তন্যপায়ী কোনটা, নীলতিমি। এখন তোমরা বলতে পারো যে বাদুড় তো বড় বড়ই দেখা যায়, কিছু বাদুড় আছে অনেক ছোট। স্তন্যপায়ীর যে বৈশিষ্ট্য আছে এগুলো তোমরা জানো, যে ত্বকের মধ্যে গ্রন্থি আছে, ঘাম গ্রন্থি, শ্বেত গ্রন্থি, স্তন গ্রন্থি থাকে, এই কানের অংশটার নাম কি, পিনা, ডায়াফ্রাম থাকে, এগুলো তোমরা পড়বা, কেমন। আচ্ছা, আর এখান থেকে এই পার্থক্য, মেরুদণ্ডী অমেরুদণ্ডের পার্থক্যটা পড়তে হবে। একই রকমের কথা, একটু আগে কর্ডাটা নন কর্ডাটার পার্থক্য ছিল, একই কথা, যে মেরুদণ্ড এটা পৃষ্ঠ মধ্যরেখা বরাবর মেরুদণ্ড থাকে কশেরুকাওয়ালা, স্নায়ুরজ্জুটা ফাঁপা থাকে, এগুলো। আচ্ছা, এখান থেকে একটা ইম্পর্টেন্ট কথা আছে, মেরুদণ্ডী প্রাণীর মধ্যে যে অনেকগুলো শ্রেণী পড়লা তোমরা, যে মাছের শ্রেণী, উভচর, এই যে এখানে দেখো এই ছকটা দেখলে আইডিয়াটা আরো একটু ক্লিয়ার হবে। ওই যে মাইজিনি কি ছিল, মাছ, তারপরে পেট্রোমাইজনটিটা কি ছিল, মাছ, তারপরে কন্ড্রিকথিস মাছ, অ্যাক্টিনোটেরিগি মাছ, সার্কোটেরিগি মাছ, এই সবগুলাকে একত্রে কি বলা হয়, মৎস্য শ্রেণী বলা হয়, হ্যাঁ। আচ্ছা, তো এগুলোর ক্ষেত্রে শ্বসনাঙ্গের কি অবস্থা, হৃৎপিণ্ড, রক্ত, করটিক স্নায়ুর কি অবস্থা, আর প্রসব করে কি, এরা কি ডিম পারে নাকি এরা ডাইরেক্ট বাচ্চা প্রসব করে, হ্যাঁ, সেই কথাগুলো, এই জিনিসগুলো পড়বা। দেখো তোমাকে এখান থেকে প্রশ্ন করবে যে উভচরের কয় জোড়া করটিক স্নায়ু আছে, উভচরের কয় জোড়া করটিক স্নায়ু আছে, 10 জোড়া। তোমাকে বলবে নিচের কোনটা শীতল রক্ত বিশিষ্ট অথবা কোনটা উষ্ণ রক্ত বিশিষ্ট। পাখি আর স্তন্যপায়ী উষ্ণ রক্ত বিশিষ্ট, তার আগের গুলা হচ্ছে শীতল, হ্যাঁ। তোমাকে বলবে যে কোনটা হৃৎপিণ্ড 2 প্রকোষ্ঠ বিশিষ্ট, কোনটা হৃৎপিণ্ড 3 প্রকোষ্ঠ বিশিষ্ট, এরকম করে প্রশ্ন জিজ্ঞেস করবে। এবার প্রসবের ক্ষেত্রে কোনটা অনিষিক্ত ডিম পারে, কোনটা নিষিক্ত ডিম পারে, হ্যাঁ, বা কোনটা বাচ্চা জন্ম দেয়, সেগুলো পড়তে হবে, হ্যাঁ। তো এগুলাই তোমাদের পড়াশোনা ছিল। আর একটা জিনিস তোমরা একটু পড়বা, সেটা হচ্ছে বইয়ের শুরুতে রঙিন কালারে যে ইতিহাসের পেজগুলো আছে, সেখানে কিছু বিজ্ঞানীদের বর্ণনা আছে, হ্যাঁ, কিছু বিজ্ঞানীদের বর্ণনা আছে। এই বিজ্ঞানীদের যে দাগানো বর্ণনাগুলো, এগুলো একটু পড়তে হবে। এগুলা থেকে অনেক সময় প্রশ্ন আসে, বইয়ের নাম জানতে চাই, হ্যাঁ, বইয়ের নাম, হ্যাঁ, বিশেষ করে যে ফেব্রিক্স অফ হিউম্যান বডি, কার লেখা, আন্দ্রেস ভেসালিয়াস, হ্যাঁ। তারপরে অন দি জেনারেশন অফ অ্যানিমেল, হিস্টোরিয়া অ্যানিমেলিয়াম, এগুলো কার লেখা, অ্যারিস্টটলের লেখা। এরকম বইপত্রের নামগুলা বা যে জিনিসগুলো দাগানো আছে এগুলা পড়তে হবে। আচ্ছা, তোমাদের বইয়ের পিডিএফ এর মধ্যে মনে হয় এটা নাই, এটা আলাদা একটা পিডিএফ আছে, সেটা দিতে বলতেছি আমি, হ্যাঁ। আচ্ছা, যাই হোক, এই পর্যন্তই থাক। কারো প্রশ্ন আছে কিনা একটু দেখি, যাদের প্রশ্ন নাই তারা চলে যাও, সমস্যা নাই। আচ্ছা, এত প্রশ্ন, কথাই তো বলতে পারতেছি না। আচ্ছা, আয়েশা সিদ্দিকা বলো। হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।